রয়েছে, যেমন কৌশিকী নতুন জয়েন করেছে। সো অ্যাকচুয়ালি পরীক্ষার মানে WBCS প্রিলিমস এর আগে নতুন করে কোনো ব্যাচ আমি স্টার্ট করছি না। তার ফলে আমার এখন যেটা মনে হচ্ছে এরকম, মানে আমি করেই সবাইকে পড়তে বলছি, এটা হচ্ছে সার্কেলই ব্যাচটা চলছে। আমরা আজকে 14 নম্বর 13 কি 14 নম্বর ক্লাসে আছি। তার মানে কৌশিক যদি আজ থেকে ক্লাস করে, কৌশিক তারপরে 15, 16, 17, 18, 19, 20, 22 করে একদম 24 হয়ে যাবে। দেন আবার 1, 2, 3 করে এই ব্যাচের মধ্যেই ক্লাস চলবে। ফলে এরকম ব্যাপার নয় যে পুরোনো ক্লাসগুলো আর করতে পারবো না, যেমন লাইভ চলছিল লাইভই চলবে আবার, মানে এই ব্যাচটা সার্কেলেই চলবে। এবার দেখা গেল যে সৌভিকের হয়ে গেছে 24টা ক্লাস, তবে সৌভিক তো মান্থলি ফিস দেয়। সৌভিক ক্লাস বলবে যে স্যার আমার কমপ্লিট হয়ে গেছে, স্যার আমি আর কন্টিনিউ করছি না, আমার পড়া হয়ে গেছে, আমি এবার বাড়িতে রিভিশন করবো। সো রিভিশন করবে। বা কৌশিক বলবো না স্যার, আমি এবার আপনার যদি অ্যাডভান্স ব্যাচ থাকে, আমার তো প্রিলিমস পরীক্ষা হয়ে গেছে, আমি মেন্সের পড়বো, তাহলে স্যারকে অ্যাডভান্স ব্যাচে জয়েন করে দিলাম। বা বললো সৌভিক যে স্যার আমি এবার MCU কোর্স করব, সেটাই তো সে জয়েন করলো। কিন্তু এই ব্যাচটাই যে যে অবস্থাতেই জয়েন করবে, যদি কেউ 5 নম্বরে করে তো 5 থেকে তার সাইকেলই 4 অব্দি চলবে, দিয়ে সে ডিসকন্টিনিউ করবে। যার 1 থেকে চলবে সে 1 থেকে করবে, যার যে হলো 20 নম্বরে এসে জয়েন করবে সে 20 থেকে করবে। ইজ দ্যাট ক্লিয়ার? কৌশিক, বুঝতে পেরেছো? হ্যাঁ তো। বেসিক্যালি কৌশিকের জন্যই বলা। ওকে, তো চলো আচ্ছা। স্টার্ট করি। আজকে আমরা গভর্নর পড়বো। গভর্নর আমাদের স্টেট লেভেলের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট পোস্ট, এবং শুধু ইম্পর্টেন্ট পোস্ট নয়, এটা একমাত্র পদ ভারতবর্ষের সংবিধানে যেটা একসঙ্গে দু রকমের কাজ করে। মানে বিভিন্ন পদ আছে আমাদের, কেন্দ্রে রয়েছে, রাজ্যে রয়েছে। এই বিভিন্ন পদাধিকারীরা তারা এক রকমেরই কাজ করে। অর্থাৎ যদি আমি প্রেসিডেন্ট বলি, তাহলে প্রেসিডেন্ট সে কি করে, সে গোটা ভারতবর্ষের সাংবিধানিক প্রধান। ফলে তার যাবতীয় কাজকর্ম সবকিছু কেন্দ্রকে কেন্দ্র করে। কিন্তু গভর্নরের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে তিনি একই সঙ্গে রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে যেমন কাজ করছেন, তিনি আবার কেন্দ্রের রিপ্রেজেন্টেটিভ হিসেবেও কাজ করছেন। ফলে এখানে তাকে ডুয়াল রোল প্লে করতে হবে, এবং এই রোলটা আমাদের কোথাও গিয়ে মনে হয় যেন একে অন্যের বিরোধী হয়ে কাজ করছে। সো অ্যাকচুয়ালি কিন্তু তা নয়, সংবিধানে তাকে এরকম ভাবেই কাজ করতে বলেছে। এটা করার পেছনে কারণ আছে। আমাদের ভারতবর্ষ কিরকম দেশ হিসেবে তৈরি হতে চেয়েছিল? আদর্শ যুক্তরাষ্ট্র হিসেবে তৈরি হতে চেয়েছিল, নাকি আদর্শ এককেন্দ্রিক হিসেবে তৈরি হতে চেয়েছিল? তিনজনকে জিজ্ঞেস করছি। স্যার, পারছো? এককেন্দ্রিক কিন্তু যুক্তরাষ্ট্রে একটু কাঠামো থাকবে। তার মানে কোনোটাই আদর্শ নয়। আদর্শ এককেন্দ্রিকও হ্যাঁ। করতে চায়নি, আদর্শ যুক্তরাষ্ট্রেও করতে চায়নি। বরং আমাদের ভারতবর্ষকে দেখতে শুনতে যুক্তরাষ্ট্র করলেও আদপে ভারতবর্ষের কেন্দ্রকে বেশি ক্ষমতাশালী করতে চেয়েছে। এখন কেন্দ্রকে যদি বেশি ক্ষমতাশালী করতে চায়, তাহলে রাজ্যপালকে নিয়ন্ত্রণের ক্ষমতা কার হাতে থাকা উচিত? কেন্দ্রের হাতে। তো সেটাই রয়েছে। সেই জন্যই তিনি কেন্দ্রের রিপ্রেজেন্টেটিভ হিসেবে রাজ্যে কাজ করে। রাজ্যের সাংবিধানিক প্রধান হিসাবেও তিনি কাজ করেন। আবার অন্য যে ভূমিকাটা, সেটা হচ্ছে কেন্দ্রের প্রতিনিধি হিসেবে কাজ করে, এবং এটা করা হয়েছে ইন্টেনশনালি, যাতে ভারতবর্ষের কেন্দ্রকে শক্তিশালী করা যায়, যাতে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বা কোনো রাজ্যের মন্ত্রিসভা বা কোনো রাজ্যের সরকার যদি কেন্দ্রের সঙ্গে সে ভালো করে আহ, সহযোগিতা না করে, তাহলে সেখানে রাজ্যপালকে ব্যবহার করে সেই রাজ্যের কাজকর্ম পরিচালনা করতে পারে কেন্দ্র, যেটা আমরা জানি স্টেট এমার্জেন্সি জারি করা হয়। এবং আমাদের রাজ্যে কিছুদিন আগেই এরকম একটা কন্ডিশন তৈরি হচ্ছিল, প্রচুর এটা নিয়ে লেখালেখি হচ্ছিল, আহ, প্রচুর পোস্ট করা হচ্ছিল ফেসবুক অ্যান্ড সোশ্যাল নেটওয়ার্কিং এ। সো বিকজ অফ দিস, কি এখানে রাজ্যপালের সেই ভূমিকাটা রয়েছে, রাজ্যপালকে সেইভাবে ব্যবহার করা যায়। তাহলে এই রাজ্যপাল সম্পর্কে আজ আমরা পড়বো। তো রাজ্যপালের বেসিক যেটা হয়, যে আমাদের কনসেপ্ট কোথা থেকে নেওয়া হয়েছে, পার্টস, সেগুলো এখানে 1 বাই 1 দেওয়া আছে। গভর্নরের কনসেপ্ট আমরা ইউকে থেকে নিয়েছি। ব্রিটিশ পিরিয়ডে তোমরাও জানো, ইতিহাস পড়তে গিয়ে পেয়েছো যে প্রভিন্সিয়াল গভর্নর ছিল, মানে বেঙ্গল, বেঙ্গল, ওদিকে হচ্ছে বোম্বে, ওদিকে হচ্ছে মাদ্রাস, এসব বিভিন্ন প্রভিন্স ছিল। আর সেই প্রভিন্সগুলোতে আলাদা করে গভর্নর থাকতো। পরবর্তীকালে যখন 1919-এর অ্যাক্ট এলো, তখন সেখানে ডায়ারকি সিস্টেমে সেখানেও আমরা দেখবো যে প্রভিন্সের ব্যবস্থা, এবং প্রভিন্সের এরকম আলাদা আলাদা গভর্নর রাখার ব্যবস্থা। এই 11টা গভর্নরের প্রভিন্স লাস্ট অব্দি ছিল, একদম আমাদের ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে পর্যন্ত। তো এই গভর্নরের কনসেপ্টটাই আজকের দিনে আমাদের রাজ্যের গভর্নরের পোস্ট হিসাবে রয়েছে। তো সেই জন্য আমরা এটা বলবো যে কনসেপ্ট নেওয়া হয়েছে ফ্রম ইউকে। সোর্স যদি আমরা বলি, একটু আগে বলছিলাম যে ব্রিটিশ পিরিয়ডে যে প্রভিন্সিয়াল গভর্নরের যে ব্যাপার, সেটাকেই কিন্তু সোর্স হিসেবে নেওয়া হয়েছে।
তার মানে আমরা বলতে পারি যে এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 থেকে ইন্সপায়ার্ড। এই অ্যাক্টের মধ্যে যেরকম গভর্নরের ভূমিকা দেখেছিলাম, ওই একই ভূমিকা আজকের দিনের আমাদের ভারতবর্ষের গভর্নর নিয়ে থাকে। নাও পার্ট কোন পার্টে আছে? পার্ট 6 হবে স্বাভাবিকভাবে। স্টেটের বিষয়পত্র সব পার্ট 6 এ থাকে, তো এটাও পার্ট 6 এই আছে। পার্ট 6 এর মধ্যে অনেকগুলো চ্যাপ্টার আছে, সো এটা চ্যাপ্টার 2 এ আছে, মানে টোটাল এক্সিকিউটিভ স্টেট এক্সিকিউটিভটাই চ্যাপ্টার 2 তে দেওয়া আছে। টোটাল আর্টিকেল যদি আমরা বলি 153 থেকে স্টার্ট হয়ে 160 অব্দি রয়েছে, আরো আছে অনেক আর্টিকেল, বাট মেজর আর্টিকেলটা এখান থেকে বিলং করে। গভর্নর স্টেটের কাজকর্ম করে, স্টেটের পোস্ট, কিন্তু একে রাখা হয়েছে ইউনিয়ন লিস্টে। তার কারণ যাতে পার্লামেন্ট প্রয়োজন মতো তার সম্পর্কিত আইন কানুন তৈরি করতে পারে। অর্থাৎ যদি পার্লামেন্টের মনে হয় যে গভর্নরের স্যালারি চেঞ্জ করবে, তো সেটা পার্লামেন্টই করতে পারে, কেন্দ্রের হাতেই সেই ক্ষমতা আছে। তো এই সমস্ত কিছু ক্ষমতা যাতে কেন্দ্রের হাতে থাকে, তাই এটাকে ইউনিয়ন লিস্টে রাখা হয়েছে, যাতে প্রয়োজন মতো ল মেকিং করে সেই প্রয়োজনীয়তাটাকে পূরণ করতে পারে। স্যালারি এই মুহূর্তে 3.5 লাখ রুপিস পান, যেটা পার মান্থ। এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। মেনলি স্যালারি যদি বলা হয়, স্যালারি যে প্রশ্ন করা হয়, তাহলে অবশ্যই 3.5 লাখ। এবং এটা কিন্তু স্টেট লিস্টের পার্ট। স্টেট লিস্ট থেকে এটা কিন্তু স্টেট লিস্টে বলছি, এটা হচ্ছে স্টেটের যে ফান্ড, সেই স্টেটের ফান্ড থেকে কিন্তু এটাকে চার্জ করা হয়, অর্থাৎ কনসলিডেটেড ফান্ড অফ দি স্টেট থেকে চার্জ করা হয়। আর যখন পেনশন, মানে রিটায়ারমেন্টের পরে যখন পেনশন পাবে, সেটা কিন্তু সিএফআই থেকে দেওয়া হয়। এই যে ডিফারেন্ট, এটা কিন্তু আমাদের ভারতবর্ষের দুটো পোস্টের ক্ষেত্রে পাবো। একটা হচ্ছে রাজ্যপাল আর একটা হচ্ছে হাইকোর্টের জাজ। এই দুটো ক্ষেত্রেই আমরা দেখতে পাবো যে তাদের স্যালারি ইউনিয়ন পে করলেও, তাদের কিন্তু স্যালারি তাদের স্টেট পে করলেও, তাদের কিন্তু পেনশনটা ইউনিয়ন থেকে প্রোভাইড করা হয়। এরকম করার কারণটাও বুঝতে পারছো যে এরা ইউনিয়ন লিস্টের বিষয়, স্টেটের কাজ করলেও এদেরকে ইউনিয়ন লিস্টে রাখা হয়েছে। এবং এই গভর্নর যেমন আছে ইউনিয়ন লিস্টে, হাইকোর্ট পড়তে গিয়ে আমরা পাবো সেখানেও তাকেও কিন্তু ইউনিয়ন লিস্টে রাখা হয়েছে। এবং তাই এই দুটো ক্ষেত্রেই আমরা এই ভিন্নতা দেখতে পাবো। অন্যান্য যত পোস্ট রয়েছে ভারতবর্ষে, সেগুলোর স্যালারি আর পেনশন সেম ফান্ড থেকে প্রোভাইডেড হয়, এক্সেপ্ট এই গভর্নর আর হাইকোর্টের জাজেস। এটা ক্লিয়ার সবার? সো নিচে এখানে দেওয়া আছে। হ্যাঁ বলো। স্যার ক্লিয়ার বললাম। ওকে, নেক্সট হচ্ছে আমাদের বর্তমান আমাদের পশ্চিমবঙ্গে যিনি গভর্নর রয়েছেন, 2026-এর মার্চ মাসেই তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। তিনি হচ্ছেন আর.এন. রবি। এর আগে তিনি তামিলনাড়ুতে ছিলেন, সেখান থেকে আমাদের পশ্চিমবঙ্গে এসেছেন। এর আগে আমাদের পশ্চিমবঙ্গে, মানে আর.এন. রবির আগে পশ্চিমবঙ্গে ছিলেন সি.ভি. আনন্দ বোস। সো এই হচ্ছে আমাদের গভর্নরের স্টেটাস। গভর্নর আমাদের ভারতবর্ষে ফার্স্ট যদি বলা হয়, তাহলে চক্রবর্তী রাজা গোপালাচারী হচ্ছেন ফার্স্ট গভর্নর ওয়েস্ট বেঙ্গলের। আমাদের গভর্নর সংক্রান্ত প্রভিশন গুলো আমরা এবার দেখবো। 153 দিয়ে স্টার্ট করবো। প্রথম যে আর্টিকেল, ঠিক যেমন প্রেসিডেন্টের প্রথম আর্টিকেল নিশ্চয়ই সবার মনে আছে, 52 আর্টিকেল প্রেসিডেন্টের স্টার্ট হয়, 62 তে গিয়ে শেষ হয়। এই 52 আর্টিকেলে প্রেসিডেন্টের পোস্ট, মানে প্রেসিডেন্ট যে আমাদের ভারতবর্ষের সাংবিধানিক প্রধান, সেটা বলা আছে। এক্স্যাক্টলি আর্টিকেল 153 এর মধ্যেও অফিস অফ গভর্নর, অর্থাৎ রাজ্যপালের পদ সম্পর্কে বলা আছে, যে প্রত্যেকটা রাজ্যে একজন করে গভর্নর থাকবেন। এটাকে 7th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে মডিফাই করা হয়, করে বলা হয় যে প্রয়োজনে একজন ব্যক্তিকে একাধিক রাজ্যের গভর্নর হিসেবে অ্যাপয়েন্ট করা যাবে। এর ফলে 1956 সাল থেকে আমাদের ভারতবর্ষে কিন্তু একাধিক রাজ্যের জন্য কমন গভর্নর রাখার যে ব্যবস্থা, সেটা করা গেছে। এখন যদি কোনো একজন ব্যক্তিকে দুটো বা তিনটে রাজ্যের গভর্নরের দায়িত্ব দেওয়া হয়, তাহলে তার স্যালারিটা কি হবে? সেম থাকবে না ডাবল ট্রিপল হয়ে যাবে? কি মনে হয়? সেমই থাকার কথা। স্যালারিটা সেম থাকবে, স্যালারিটা সেম থাকবে। শুধু ওই রাজ্যগুলো, যে রাজ্যগুলোর জন্য তিনি গভর্নরের দায়িত্ব পালন করছেন, সেই রাজ্যগুলো তার স্যালারিটা অ্যালট করে দেওয়া হবে, যতটা পার্সেন্ট যে রাজ্যকে বলবে ততটা পার্সেন্ট সেই রাজ্য দেবে। এই বলে দেওয়ার ক্ষমতা রাষ্ট্রপতির রয়েছে, এবং রাষ্ট্রপতি এটা ঠিক করার আগে ওই রাজ্যগুলোর সঙ্গে কথা বলে নেয়। সাধারণত সমান ভাগেই ভাগ করা হয়, মানে যদি এরকম হয় দুটো রাজ্যের জন্য একজন গভর্নর, সেক্ষেত্রে 3.5 লাখকে হাফ করে করে দুটো রাজ্য বার্ডেনটা নেয়। এভাবে কমন গভর্নরের ক্ষেত্রে এই পদ্ধতি প্রয়োগ করা হয়। এই গভর্নরের স্যালারি সংক্রান্ত বিষয় কোন শিডিউলে দেওয়া আছে?
যেটা অন্যান্য পোস্টের ক্ষেত্রে থাকে এটাও সেম সেকেন্ড শিডিউল। স্যালারি ছাড়া অন্যান্য কি কি সুযোগ সুবিধা পায় সব এই সেকেন্ড শিডিউলে বলা। এই পেজটা ক্লিয়ার সবার? স্যার কমন গভর্নরের কারণ কি, মানে তাহলে অনেক সময় কম? গভর্নরের অপূর্ণতা থাকে, মানে নতুন একজন ব্যক্তিকে খুঁজে বার করে অ্যাপয়েন্ট করা অনেক মুশকিল হয় না, অনেক সময় কেউ রেজিগনেশন দিয়ে দিল, কেউ মারা গেল, তো সাডেনলি নতুন কাউকে নিয়ে আসার থেকে পার্শ্ববর্তী যে রাজ্যের গভর্নর রয়েছেন তাকে সেই দায়িত্ব দেওয়াটা অনেক বেশি সুবিধাজনক। বা আমরা নর্থ ইস্টের স্টেটগুলোর ক্ষেত্রে দেখবো এত ছোট ছোট স্টেট যে সেখানে এরকম দুটোর জন্য একটা কমন গভর্নর রাখলে সেটা সুবিধাজনকই বিষয়। ওকে, হ্যাঁ স্যার। চলে আসবো আমরা নেক্সট পয়েন্টে, আর্টিকেল 154, এক্সিকিউটিভ পাওয়ার দেওয়া আছে স্টেটের। একবার সেন্টেন্সটা পড়ো। সো আর্টিকেল 154 বলছে এক্সিকিউটিভ পাওয়ারের কথা, ঠিক যেমন আমরা 53 আর্টিকেলে পেয়েছিলাম প্রেসিডেন্টের ক্ষেত্রে, যে 53 নম্বর ধারায় প্রেসিডেন্টের বলা হয়েছিল যে সেখানে প্রেসিডেন্ট হচ্ছে প্রশাসনিক প্রধান ভারতবর্ষের, এবং কেন্দ্রের যাবতীয় প্রশাসনিক কাজকর্ম রাষ্ট্রপতির মাধ্যমে প্রসারিত হবে। এক্স্যাক্টলি তাহলে সেম এখানেও তাই থাকবে, শুধু লেভেলটা স্টেট হয়ে যাবে। গভর্নর হচ্ছেন রাজ্যের প্রশাসনিক প্রধান, আর রাজ্যের যাবতীয় প্রশাসনিক কাজকর্ম রাজ্যপালের থ্রু দিয়ে প্রসারিত হবে বা রাজ্যপালের দ্বারা সেটা কার্যকরী হবে। এই গভর্নরের যে ক্ষমতা, সেটা গভর্নর নিজে নিজে সেই কাজগুলো করে এরকম নয়। গভর্নরের নিচে টোটাল আমাদের সেক্রেটারিয়েটের স্ট্রাকচার থাকে, অর্থাৎ একদম টপ লেভেলের সেক্রেটারি, চিফ সেক্রেটারি, তার নিচে জয়েন্ট সেক্রেটারি, তার নিচে অ্যাসিস্ট্যান্ট পোস্ট, বিভিন্ন পদাধিকারী, এইভাবে ভাগ করা থাকে। তো গভর্নর নিজে অথবা তার অধস্তন যারা সেক্রেটারিয়েট রয়েছেন তাদের দিয়ে এই কাজগুলো কিন্তু করান। এক্ষেত্রে আমরা আরেকটি আর্টিকেল পাবো, একটু পরেই পড়বো আমরা গভর্নরের এক্সিকিউটিভ পাওয়ার পড়তে গিয়ে, সেখানে দেখতে পাবো আর্টিকেল 166। এই আর্টিকেল 166 এ বলা আছে যে রাজ্যের যাবতীয় প্রশাসনিক কাজকর্ম সব রাজ্যপালের দ্বারাই কার্যকরী হবে, বা রাজ্যপাল সেই অ্যাকশন গুলো সব রাজ্যপালের নামে নেওয়া হবে। মানে হতে পারে সেটা অন্য কেউ নিচ্ছে, কিন্তু ধরা হবে সেটা রাজ্যপাল নিচ্ছে, কারণ থিওরিটিক্যালি রাজ্যপালই রাজ্যের শাসনতান্ত্রিক প্রধান বা সাংবিধানিক প্রধান। চলে আসবো নেক্সট 155, এতে আছে অ্যাপয়েন্টমেন্ট। অ্যাপয়েন্টমেন্টটা ক্ষেত্রে যখন গণপরিষদে অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, অনেক মেম্বার এটা চেয়েছিল যে রাষ্ট্রপতির মতো রাজ্যপালও নির্বাচিত হবেন, কিন্তু আলটিমেটলি সেই নির্বাচনের ব্যবস্থা তুলে দিয়ে বলা হয় যে গভর্নরকে কেন্দ্র অ্যাপয়েন্ট করবে। কেন এই পরিবর্তন বলতে পারবে? কেন ইলেকশনের জায়গায় আমরা তো দেখতে পাচ্ছি যে প্রেসিডেন্টের মতো এক্স্যাক্টলি সেম পোস্ট স্টেটে রয়েছে গভর্নর, তাহলে সেম পোস্ট হওয়া সত্ত্বেও রাষ্ট্রপতির নির্বাচন হয় কিন্তু রাজ্যপালের কেন নির্বাচন হয় না? এর কারণটা লুকিয়ে আছে আবার একটু আগে যে ডুয়াল রোলের কথা বলছিলাম, বা এক আমরা দেখছিলাম যে কিভাবে ভারতবর্ষকে কেন্দ্রকে স্ট্রং করতে গিয়ে সেখানে আমরা গভর্নরের ভূমিকা দেখছিলাম যে ডুয়াল রোল প্লে করতে হয়, এখানেও তাই। এখানেও যদি গভর্নর নির্বাচিত একজন ব্যক্তি হতেন, সেক্ষেত্রে তাকে সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করাটা মুশকিল হতো, কারণ তিনি তখন এই বক্তব্য রাখতে পারতেন যে আমাকে তো ভাই নির্বাচিত করেছে, আমি তোমাদের কথা শুনবো কেন? কিন্তু এখানে যেহেতু গভর্নরকে অ্যাপয়েন্টমেন্ট সেন্ট্রাল করে, রাষ্ট্রপতি করে, ফলে এখানে গভর্নরের সেই রকম মানে বেগরবাই কিছু করার সুযোগ নেই, কারণ এখানে তার অ্যাপয়েন্টমেন্ট এবং তার রিমুভাল দুটোই প্রেসিডেন্টের কন্ট্রোলে। তাই তাকে নিয়ন্ত্রণ করাটা অনেক বেশি সহজ হয়। সো দ্যাটস ওয়াই গভর্নরের অ্যাপয়েন্টমেন্ট হয়, এবং গভর্নরকে যে অ্যাপয়েন্ট করা হয় এটা পিএম প্রেসিডেন্টকে বলে দেয়, যে ব্যক্তিকে বলে তাকে অ্যাপয়েন্ট করা হয়। আমাদের ভারতবর্ষে গভর্নরের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কিছু কনভেনশন, মানে কিছু রীতি রেওয়াজ ফলো করা হয়। যেমন গভর্নর অলওয়েজ আউটসাইড অফ দি স্টেট থেকে বিলং করে, যদিও এক্সেপশন রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গে দুজন এরকম গভর্নর রয়েছেন, মানে ছিলেন, যারা হচ্ছে পশ্চিমবঙ্গেরই ব্যক্তি ছিলেন। একজন একজন হচ্ছেন এইচ.সি. মুখার্জি, আর একজন হচ্ছেন ফণীভূষণ চক্রবর্তী। আর একজন যিনি গভর্নর ছিলেন না, হাইকোর্টের জাজ ছিলেন, কিন্তু তিনিও একজন বাঙালি ছিলেন, মানে পশ্চিমবঙ্গ থেকে বিলং করা ব্যক্তি ছিলেন, তিনি অ্যাক্টিং গভর্নর হওয়ার সুযোগ পেয়েছিলেন। যেরকম আমরা প্রেসিডেন্ট পড়তে গিয়ে পড়েছি যে প্রেসিডেন্ট অ্যাবসেন্ট থাকলে ভাইস প্রেসিডেন্ট অ্যাক্টিং প্রেসিডেন্টের কাজ করে,
আর প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট দুজনেই অ্যাবসেন্ট থাকলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অ্যাক্টিং প্রেসিডেন্টের কাজ করেন। এক্স্যাক্টলি গভর্নরের পোস্ট যদি সাডেন ভ্যাকেন্ট হয়, তাহলে ওই রাজ্যের যে হাইকোর্ট, সেই হাইকোর্টের প্রধান বিচারপতি অ্যাক্টিং গভর্নরের দায়িত্ব পালন করেন। তো এভাবেই দীপনারায়ণ সিনহা একটা সময় পশ্চিমবঙ্গের গভর্নরের দায়িত্ব পালন করেছিলেন। 66 থেকে 70 সাল অবধি তিনি জাজ ছিলেন। সেই সময় সব সময় সবটা পিরিয়ড নয়, ওই প্রায় 6 মাস মতো তিনি এরকম অ্যাক্টিং গভর্নরের রোল প্লে করেছিলেন পশ্চিমবঙ্গে। সো দ্যাটস ওয়াই স্যার যদিও অ্যাক্টিং গভর্নমেন্টটা একটা বলুন। আমরা, তুমি প্রেসিডেন্ট পড়েছো তো, প্রেসিডেন্টের ক্ষেত্রে কি পড়েছিলে? প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট দুজনেই অ্যাবসেন্ট থাকলে কে অ্যাক্টিং প্রেসিডেন্টের কাজ করে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সিজিআই। তাহলে সেরকম হাইকোর্টের এখানে গভর্নরের তো অ্যাক্টিং গভর্নর বলে তো কিছু নেই, মানে ভাইস গভর্নর বলে তো কিছু নেই। ভাইস গভর্নর নাই বলে তাই গভর্নরের পোস্ট যদি সাডেনলি ভ্যাকেন্ট হয়, তাহলে সঙ্গে সঙ্গে হাতের কাছে চিফ জাস্টিস অফ হাইকোর্টকে পাওয়া যায়। তো তাকে তখন অ্যাক্টিং গভর্নরের দায়িত্ব দেওয়া হয়, ওটাই। স্যার চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে মানে অ্যাক্টিং প্রেসিডেন্টেরও দায়িত্ব দেওয়া হচ্ছে, আবার গভর্নরেরও দায়িত্ব দেওয়া হচ্ছে। হাইকোর্ট মানে কি সুপ্রিম কোর্ট? সরি, হাইকোর্টের। তাহলে সরি কি স্যার। করে দুটো কি করে বলছো? ওটা তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া মানে কি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আর আমি এখন কি আর বললাম? এই গভর্নরটা হাইকোর্টের বিচারপতি। হ্যাঁ, তাহলে সেম কি করে হয়? আমাদের ভারতবর্ষে 25টা হাইকোর্টের চিফ জাস্টিস রয়েছে, 25 জন আলাদা আলাদা লোক। আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি অন্য একজন লোক, মানে মোট 26 জন লোক, তাকে কি করে তুমি সেম করবে? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। চলে আসবো নেক্সট পয়েন্টে আমরা। আর্টিকেল 153 অনুযায়ী তাহলে আমরা দেখলাম তার পোস্টের কথা, যে অফিসিয়াল একটা পদ থাকবে, গভর্নর বলে একটা পদ থাকবে স্টেটগুলোতে। 154-এ দেখলাম গভর্নর এক্সিকিউটিভ পাওয়ার, 155-এ দেখলাম অ্যাপয়েন্টমেন্ট অফ গভর্নর। নাও হচ্ছে আমরা দেখবো 156, এতে টার্ম দেওয়া আছে, কার্যকাল দেওয়া আছে গভর্নরের। সেই সঙ্গে বলা আছে গভর্নর কার ইচ্ছে মতো তার পোস্টে থাকবেন। প্রথমত কার্যকাল নর্মালি 5 ইয়ার্স, কিন্তু গভর্নরকে চাইলে যে কোনো সময় রাষ্ট্রপতি তার পদ থেকে সরিয়ে দিতে পারে। এই যে সরিয়ে দেওয়ার অথরিটি, এটা কিভাবে এনজয় করে, এটা আমাদের আর্টিকেল 310 বলে একটি ধারা আছে, পরে আমরা পড়বো পাবলিক সার্ভিস কমিশন পড়তে গিয়ে। 310 নম্বর ধারায় ডক্ট্রিন অফ প্লেজার মানে সন্তুষ্টির নীতি মেনশন করা আছে। কি বলা হয়েছে? বলা হয়েছে রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর বেশ কিছু পোস্ট তার পদে থাকতে পারেন, মানে বেশ কিছু পদাধিকারী তাদের পদে থাকতে পারেন। এই অনুযায়ী গভর্নরও সেরকম একটা পদ, যেটা রাষ্ট্রপতির ইচ্ছের উপর তার পোস্টে থাকেন বা তার পদে থাকেন। তো দ্যাটস ওয়াই আমরা দেখতে পাবো যে গভর্নর তাকে তার পদ থেকে রিমুভ করার অথরিটি প্রেসিডেন্টের হাতে রয়েছে। এবং যদি নর্মাল টার্ম ফাইন্ড আউট করা হয়, তাহলে সেটা 5 ইয়ার্স, ঠিক প্রেসিডেন্টের মতোই। তাহলে যদি কোশ্চেনে থাকে যে গভর্নরের কার্যকাল 5 বছর, আবার আছে অপশনে যে ডিপেন্ডস অন প্লেজার অফ দি প্রেসিডেন্ট, তাহলে কোনটা আনসার করবে? প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট। প্লেজার অফ দি প্রেসিডেন্ট, ভেরি গুড। রেজিগনেশন দিলে কাকে দেবে গভর্নর? সেটাও বলা আছে যে রাষ্ট্রপতিকে রেজিগনেশন দেবেন। প্রেসিডেন্টকে। আর বলছে প্রোভাইডেড দ্যাট গভর্নর শ্যাল নট উইথস্ট্যান্ডিং দ্য এক্সপায়ারেশন অফ হিজ অর হার টার্ম কন্টিনিউ টু হোল্ড অফিস আনটিল দি নিউ সাকসেসর এন্টার্স আপন দ্য অফিস। তার মানে যদি কার্যকালীন সময়ের মধ্যে নতুন গভর্নরকে ঠিক না করা যায়, সেক্ষেত্রে 5 বছর পার হয়ে গেলেও তিনি কিন্তু কন্টিনিউ করবেন, যতক্ষণ অব্দি না নতুন ব্যক্তি গভর্নরের পদ সামলাতে শুরু করছেন। ফলে নতুন ব্যক্তি না আসা অব্দি আগের গভর্নর 5 বছর প্লাস হয়ে গেলেও কন্টিনিউ করতে পারে। তো এই হচ্ছে আমাদের আর্টিকেল 156 এর বিষয়। টার্ম ছিল, রেজিগনেশন ছিল, এবং সেই সঙ্গে আমরা দেখছিলাম যে গভর্নরের পোস্টের কন্টিনিউয়েশন করা যেতে পারে যদি না নতুন গভর্নর তার পোস্টে তার পদ গ্রহণ করেন। নেক্সট হচ্ছে 157, এর মধ্যে যোগ্যতা সম্পর্কে বলা আছে। রাজ্যপাল হতে গেলে মেনলি দুটো যোগ্যতা লাগে, একটা হচ্ছে ভারতীয় নাগরিক হতে হয়, দ্বিতীয়টা হচ্ছে অ্যাটলিস্ট 35 ইয়ার্স অফ এজ। এছাড়াও অন্যান্য কিছু কোয়ালিফিকেশন থাকতে পারে, যেটা প্রেসিডেন্ট পার্লামেন্ট টাইম টু টাইম ঠিক করে দিতে পারে। বাট মেন দুটো কোয়ালিফিকেশন এটাই। ঠিক প্রেসিডেন্টের ক্ষেত্রে আমরা এই দুটোই পড়েছিলাম, ভারতীয় হতে হয় আর 35 বছর বয়স্ক হতে হয়। 158 এর মধ্যে আছে কন্ডিশন, অর্থাৎ গভর্নরের পদে থাকার জন্য তাকে কিছু শর্ত পূরণ করতে হয়। সেই শর্ত কি কি আছে?
প্রথমত আমাদের ভারতবর্ষে আমরা জানি যে কোনো পদাধিকারী একসঙ্গে দুটো সরকারি পদে থাকতে পারেন না কোনো ব্যক্তি। তো এখানেও তাই, রাজ্যপাল অলরেডি 3.5 লক্ষ টাকা করে স্যালারি পান, তো তিনি আর কোনো স্যালারি ওরিয়েন্টেড সরকারি পোস্টে থাকতে পারবেন না। তাই বলা হয়েছে যে শ্যাল নট হোল্ড এনি আদার অফিস অফ প্রফিট। অফিস অফ প্রফিট মানেই হচ্ছে লাভজনক সরকারি স্যালারি ওরিয়েন্টেড পোস্ট। আর কি আছে, গভর্নর কোনো আইনসভার সদস্য হতে পারবেন, অর্থাৎ এমএলএ, এমএলসি, এমপি এগুলো তিনি হতে পারবেন না। কারণ এগুলো হওয়া মানে কি, কোনো পলিটিক্যাল কানেকশন তৈরি হয়ে যাওয়া। আর আমরা জানি গভর্নর টোটালি একজন নিউট্রাল পার্সন, ফলে তার এরকম পলিটিক্যালাইজেশন হওয়াটা উচিত নয়। তাই গভর্নরকে এটাও ফুলফিল করতে হয়, এই কন্ডিশনটাকেও ফুলফিল করতে হয়। নেক্সট চলে আসবো আমরা পরের পয়েন্টে, আর্টিকেল 159। আচ্ছা, 158 এর মধ্যে আরেক দুটো ক্লজ আছে। 158 এর মধ্যে বলা হয়েছে, ওই যে আমি বলছিলাম যে গভর্নরকে একসঙ্গে একাধিক রাজ্যের গভর্নরের দায়িত্ব দিলে তখন তার স্যালারিটা কিভাবে ঠিক হবে, তো ওটাই এখানে ক্লজ 3A তে দেওয়া আছে। আর ক্লজ 3 তে দেওয়া আছে হচ্ছে যে গভর্নরের যে স্যালারি পত্র এগুলো সব পার্লামেন্ট ঠিক করে দেয়, এবং সেকেন্ড শিডিউলে বলা আছে কি কি সুযোগ সুবিধা গভর্নর স্যালারি ছাড়াও কি কি সুযোগ সুবিধা পাবে। তো এখানে 3A বেশি ইম্পর্টেন্ট, কারণ 3A যেহেতু ওই একজন কমন গভর্নরকে একাধিক রাজ্যে, একজন গভর্নরকে একাধিক রাজ্যের কমন গভর্নর করা হলে তার স্যালারির অ্যালটমেন্টের কথা বলা আছে, তো এটা দিয়ে অনেক সময় কোশ্চেন দেয়। বাকি নর্মালি ওই 158 বলেই প্রশ্ন হয়। ক্লজ 4টাও দেখে নিই, এখানে বলছে যে কার্যকালীন সময়ে কোনো গভর্নরের স্যালারিটাকে কমানো যায় না, ডিমোলিশ করা যায় না বা ডিমিনিশ করা যাবে না। তার মানে গভর্নরের পোস্টটা বেসিক্যালি স্টেট গভর্নমেন্টের কাজ করলেও তার অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি নিয়ন্ত্রণটা কেন্দ্রে, সেটা অ্যাপয়েন্টমেন্টের থেকে শুরু করে রিমুভাল থেকে শুরু করে তার স্যালারি পত্র ঠিক করা থেকে শুরু করে সবকিছু কেন্দ্রের দ্বারা নিয়ন্ত্রিত। এটা করাই হয়েছে এরকম করে যাতে কেন্দ্র ইচ্ছে মতো তাকে নিয়ন্ত্রণ করতে পারে। এই পর্যন্ত ক্লিয়ার সবার আর্টিকেল 158 পর্যন্ত? হ্যাঁ স্যার। চলে আসবো নেক্সট 159। এতে দেওয়া আছে ওথ সম্পর্কে। আমরা জানি যে গভর্নরের শপথ গ্রহণ কে করাবে, প্রেসিডেন্টের করাতো চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, তাহলে গভর্নরের করাবে হাইকোর্টের চিফ জাস্টিস। আর তিনি না থাকলে, মানে তিনি অ্যাবসেন্ট থাকলে তার পোস্ট, তখন সিনিয়র মোস্ট জাজ যে থাকবে হাইকোর্টে তাকে দায়িত্ব দেওয়া। এই হচ্ছে গভর্নরের ওথের বিষয়। এটা কোন শিডিউলে দেওয়া আছে? 3rd শিডিউল। এটা তো সবগুলোই সেম, এটা কেন মিস হয়ে যায় সবার? সেকেন্ড শিডিউল মানে স্যালারি সব পোস্টের, কেন্দ্র রাজ্য সব পোস্টের। আর 3rd শিডিউল মানে হচ্ছে ওথ, এটা সব পোস্টের ক্ষেত্রেই সেম। 160 আর্টিকেলে চলে আসবে, এখানে ডিসচার্জ অফ ফাংশন অফ দি গভর্নর ইন সার্টেন কন্টিনজেন্সি। কিছু আপৎকালীন সিচুয়েশনে গভর্নর এর কাজকর্ম ডিসচার্জ করার বিষয়ে বলা আছে যে প্রেসিডেন্ট মে মেক সাচ প্রভিশন অ্যাজ হি থিংস ফিট ফর দ্য ডিসচার্জ অফ দি ফাংশন অফ দি গভর্নর অফ আ স্টেট ইন এনি কন্টিনজেন্সি। এটা প্রেসিডেন্ট ঠিক করে, এরকম যদি কোনো কন্টিনজেন্সি কন্ডিশন তৈরি হয় তো সেক্ষেত্রে তার কাজ কে পরিচালনা করবে সেটা বলে দিতে পারে। এভাবে আমরা দেখতে পাবো যে গভর্নর সংক্রান্ত প্রত্যেকটা বিষয়ে কেন্দ্রের নিয়ন্ত্রণ খুব স্ট্রংলি রয়েছে। এই যে গভর্নরের প্রভিশন গুলো পড়লাম, এটা পড়ার পরে তোমরা এরকম করে শর্ট করে পয়েন্ট করে নিতে পারো যে 153 হচ্ছে অফিস, 154 হচ্ছে এক্সিকিউটিভ পাওয়ার, 155 হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, 156 হচ্ছে টার্ম বলা মানে যে কোনো পোস্টের টার্মের সঙ্গে রেজিগনেশন অ্যাড হয়ে যাবে আর রিমুভালটাও অ্যাড হয়ে যাবে। 157 এর মধ্যে হচ্ছে কোয়ালিফিকেশন, 158 এ হচ্ছে কন্ডিশন, 159 এ হচ্ছে ওথ, আর 160 হচ্ছে ডিসচার্জ অফ গভর্নর্স ফাংশন। সো এইভাবে আমরা শর্ট করে এক একটা ওয়ার্ড করে, কিন্তু আগে ডিটেলসে পড়ে নিয়ে তারপর এটা করতে পারবো। তাহলে আমরা এবার পাওয়ার এন্ড ফাংশনে ঢুকবো। এই পর্যন্ত ক্লিয়ার সবার? 160 পর্যন্ত? হ্যাঁ স্যার। চলে আসবো নেক্সট। প্রথমে হচ্ছে এক্সিকিউটিভ পাওয়ার দেওয়া আছে, অনেকগুলো পয়েন্ট আছে। প্রথম পয়েন্ট হচ্ছে আর্টিকেল 154, যেটা আমরা একটু আগে পড়েছি, যে গভর্নর হচ্ছেন রাজ্যের প্রশাসনিক প্রধান, ফলে প্রত্যেকটা প্রশাসনিক কাজ যা পশ্চিমবঙ্গ রাজ্যের রয়েছে সেগুলো সব গভর্নরের নামেই পরিচালিত হবে।
নেক্সট হচ্ছে আমরা চলে আসবো 166 এর মধ্যে রয়েছে প্রত্যেকটা, একটু আগে এটাও বলছিলাম যে প্রত্যেকটা রাজ্যের যে প্রত্যেকটা কাজ রয়েছে সেগুলো সব কেন্দ্রের দ্বারা পরিচালিত হয়। কিভাবে? কেন্দ্র আইন বানিয়ে দিয়েছে পার্লামেন্টের থ্রু দিয়ে, আর সেই জন্য সেই কাজগুলো সব রাজ্যপাল কন্ডাক্ট যখন করেন, তার মানে এটা আমরা বলবো যে রাজ্যের প্রত্যেকটা প্রশাসনিক কাজ বা অ্যাকশন যাই নেওয়া হবে সবই রাজ্যপালই নিচ্ছেন। হতে পারে সেটা রাজ্যপালের নিম্ন নিম্ন পদস্থ কোনো কর্মচারী যারা রয়েছেন, কোনো আমলারা নিচ্ছেন, কিন্তু ধরা হবে সেই অ্যাকশনটা গভর্নরের দ্বারাই নেওয়া। এক্ষেত্রে আমরা অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রেও দেখতে পাবো যে রাজ্যের যত সিভিল সার্ভেন্ট রয়েছে, মানে সে WBCS অফিসার থেকে শুরু করে যারা কোনো IAS IPS এর যে ক্যাডাররা অ্যাপয়েন্টেড হয়, সব রাজ্যের রাজ্যপালের দ্বারা হয়। এদেরকে রিমুভ করার যে অথরিটি, মানে IAS IPS নয়, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে যদি রিমুভ করতে হয় সেটাও গভর্নরের দ্বারাই কন্ডাক্টেড হয়। তাদের ট্রান্সফার করা সেটাও গভর্নরের দ্বারা। তো এই ধরনের এক্সিকিউটিভ অ্যাকশনগুলোর কথা আর্টিকেল 166 বলছে। এটা ক্লিয়ার সবার? স্যার, এই যে এই ক্ষেত্রে যে প্রশাসনিক চিঠিগুলো হয়, মানে কোনো একটা নোটিশের জন্য যে এটা করা হলো তার জন্য যে চিঠিগুলো লেখা হয়, তাহলে সেখানে কি গভর্নরের সই থাকবে? যদি খুব একদম টপ লেভেলের কোনো ডিসিশন হয়, লাইক কি পশ্চিমবঙ্গের আমরা 23টা জেলার পরে আমরা এবার আরো দুটো নতুন জেলা করলাম, 24 আর 25তম, এইটাতে গভর্নরের সাইন থাকবে। বা বললো কৃষ্ণনগর এবং বর্ধমানকে আমরা নতুন দুটো কর্পোরেশন করলাম, এইটাই গভর্নরের সাইন থাকবে। কিন্তু দেখা গেল যে কোনো একটা পার্টিকুলার অর্থ দপ্তরের কোনো একটা সিদ্ধান্ত বা এই যে এজ রিল্যাক্সেশন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত, সেক্ষেত্রে ওই ডিপার্টমেন্টের যিনি সেক্রেটারি রয়েছেন দায়িত্বে, সেই সেক্রেটারি সেটাকে অর্ডার করেন। দেখতে পাবে তোমরা কোনো অর্ডার, এমনি নর্মালি কপি দেখলেই বুঝতে পারবে, সেখানে তখন হ্যাঁ, ওই পার্টিকুলার সেক্রেটারি সাইন থাকে। আজকে যেমন ওই যেটা 60 বছরের ঊর্ধ্বে ওদেরকে যে বাতিল করা, যে একটা ছবি হুম, দেখছি, ওখানে সিনিয়র সিনিয়র স্পেশাল সেক্রেটারি অফ দ্য বললাম তো যে গভর্নমেন্ট অফ সেটা ওয়েস্ট বেঙ্গল সেক্ষেত্রে করে দিয়েছে। এরকম খুব বিশাল কিছু ইম্পর্টেন্ট না, ওটা একটা ওই পার্টিকুলার ডিপার্টমেন্টাল একটা ডিসিশন, তো সেটা তো ডিপার্টমেন্টাল যিনি সেক্রেটারি চিফ রয়েছেন তাকে দিয়ে করাবে। কিন্তু ধরা হবে কে কে করেছে, যেই করুক, আলটিমেটলি অ্যাকশন আর অল টেকেন বাই গভর্নর, এটাই ধরা হবে। কারণ তিনি, তার মানে আচ্ছা, গভর্নর তাকে অর্ডার দিয়েছে আর সেই অর্ডারের রেসপেক্টে তিনি এই কাজটা করেছেন। স্যার, আরেকটা কোশ্চেন, যে যদি সমস্ত কিছু প্রশাসনিক ক্ষেত্রে গভর্নরের নাম নিয়ে করা হয়, তাহলে যদি দুর্নীতি ধরা পড়ে তাহলে সেক্ষেত্রে কি গভর্নর দায়ী হবে? গভর্নর নিজে কিরকম রোল প্লে করেন, রিয়েল না নমিনাল? নমিনাল। নমিনাল রোল প্লে। আর গভর্নরকে কি অ্যাডভাইস দিচ্ছে এসকম, এটা কোনো সিএম। কোর্টের দ্বারা এনকোয়ারি করা যায়? না, না। তাহলে ব্যাস, এখানে স্টপ। এই আচ্ছা জন্যই স্যার, দেখবে যে এনকাউন্টার করে না বিভিন্ন রাজ্যে, মধ্যে মধ্যে এনকাউন্টারের অর্ডার কে দেয়? জানি না ওটা। গভর্নর দেয়। গভর্নরকে অ্যাডভাইস কে দেয়? ওই প্রেসিডেন্ট। রাজ্যের হোম ডিপার্টমেন্ট দেয়, মানে স্বরাষ্ট্র দপ্তর দেয়। স্বরাষ্ট্র দপ্তর গভর্নরকে অ্যাডভাইস দিল, গভর্নর সাইন করে দিল, পাঠিয়ে দিল যে পুলিশ সুপার রয়েছে বা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ রয়েছে, তিনি তখন তার যে যোগ্য বা বিশ্বস্ত যারা অফিসার রয়েছে তাকে বললো যে এই যে 3জন ব্যক্তি আছে এদেরকে আজকে সন্ধ্যেবেলায় এনকাউন্টার করতে হবে। এইবার যদি এটাকে রোজ রোজ কোর্টের এখতিয়ারে করে দেয় তাহলে কি হবে? প্রতিদিনই ঝামেলা, মানে হ্যাঁ, কেস। গভর্নরকে প্রতিদিনই কাঠগড়ায় তুলতে হবে। যদিও এই জন্য গভর্নরকে আরেকটা এক্সট্রা প্রোটেকশন দেওয়া আছে, আর্টিকেল 361, যেটা প্রেসিডেন্ট এবং গভর্নরের কমন আর্টিকেল। বলা ছিল না যে কোনো ক্রিমিনাল কেস গভর্নরের কার্যকালীন সময় গভর্নরের বিরুদ্ধে করা যায় না, কোনো কোর্ট হুম, তাকে হুম। প্রশ্ন করার জন্য ডাকতে পারবে না, এবং সিভিল কেস করতে গেলে 2 মাস আগে তাদেরকে ইনফর্ম করতে হয়। তো এটা আরেকটা শেল্টার, মানে আরেকটা প্রোটেকশন, ডবল প্রোটেকশন দেওয়া আছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্যার, ওই জায়গাটা কি বললেন যে এনকাউন্টার করতে গেলে কার মতামত নিতে হবে গভর্নরকে? গভর্নরকে প্রত্যেকটা কাজে যে যার মতামত নিতে হয় সেখানেও তারই মতামত নিতে হবে, মন্ত্রিসভার। গভর্নর তো নমিনাল পোস্ট, গভর্নর প্রত্যেকটা কাজ কার মতামত নিয়ে করে, কার অ্যাডভাইস নিয়ে করে? মন্ত্রিসভার। এখানে বললাম কি? হোম ডিপার্টমেন্ট, বললাম যে স্বরাষ্ট্র দপ্তর। পুলিশের কাজ তো, পুলিশের সিদ্ধান্ত কোন দপ্তরের হবে? অর্থ দপ্তরের তোরাই হবে, হোম ডিপার্টমেন্টের হবে, হোম ডিপার্টমেন্ট দেবে অ্যাডভাইস। বাট আলটিমেটলি তো হোম ডিপার্টমেন্ট বলে লেখা থাকবে না, লেখা থাকবে সিএম অ্যাডভাইস দিচ্ছে অন দ্য অ্যাডভাইস, মানে এসকম সিদ্ধান্ত নিয়েছে, স্টেট কাউন্সিল অফ মিনিস্টার, অ্যান্ড সেটা সিএম এর থ্রু দিয়ে সেটা
গভর্নরকে ইনফর্ম করবে। সিদ্ধান্তটা কংক্রিটলি হোম ডিপার্টমেন্ট থেকে হয়, স্বরাষ্ট্র দপ্তর থেকে। যে কোনো পুলিশি কর্মকাণ্ড মানেই সেটা স্বরাষ্ট্র দপ্তরের কাজকর্ম, কিন্তু রেশনিং এর চাল ডাল দেওয়া সেটা নিশ্চয়ই স্বরাষ্ট্র দপ্তরের নয়। তো ওরকম করে ভাগ করা, ক্লিয়ার না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। রেশনে চাল দেওয়া নেওয়াটা কি কি হবে? চাল দেওয়া, গম দেওয়া, এগুলো কি হবে? কোন কোন দপ্তরের কাজ হবে? ফুড সাপ্লাইজ যদি কোনো ফুড দপ্তর থাকে। সাপ্লাই ডিপার্টমেন্ট। খাদ্য সংক্রান্ত যে দপ্তর আছে সেটা। আর যদি বলে যে হেলথ সংক্রান্ত কাজ, ইমিউনাইজেশন করাতে হবে বাচ্চাদের, সেটা হেলথ ওই ডিপার্টমেন্ট। স্বাস্থ্য ডিপার্টমেন্টের দপ্তরের। কাজ। আর যদি বলে যে প্রসূতি মাদেরকে সরকার থেকে টাকা দেওয়া হবে, প্রেগনেন্ট ওম্যানদের, প্রত্যেক প্রেগনেন্ট ওম্যান প্রেগনেন্ট হওয়ার পরেই থেকেই তাকে প্রত্যেক মাসে 5,000 টাকা করে দেওয়া হবে, তাহলে সেটা কোন ডিপার্টমেন্টের কাজ হবে? ফাইন্যান্স মনে হয়। নারী ও শিশু কল্যাণ প্রত্যেকটা স্টেটে থাকবে। বোঝা গেছে? ফলে এইগুলো আলাদা আলাদা ডিপার্টমেন্টের কাজ। ওকে? স্যার হ্যাঁ, বলছি, আমার একটা প্রশ্ন ছিল, বলবো? এই সংক্রান্ত তো বলো। এই সংক্রান্ত বলতে মানে আজকে এক জায়গায় গেছিলাম, তো সেখানে প্রশ্নটা করছিল যে তোমরা এইভাবে পড়বে যে মানে ধরুন যে মানে কোনো সিএম রেজিগনেশন এখানে করতে চাইছে না, তাহলে তাকে রেজিগনেশন করানোর যে নিয়ম, সেটা কোন আর্টিকেলে মানে আছে, এইরকম কিছু একটা বলছিলেন স্যার। আমাকে তুমি কোশ্চেনটা সেন্ড করো, ঠিক আছে? আই উইল চেক ইট। কোন আর্টিকেল কি কোশ্চেন না স্যার, উনি মুখে বলছিলেন, আমি ওই জন্যই আপনাকে বললাম। মুখে বলে যে ইন্টারভিউতে জিজ্ঞেস করবে। ইন্টারভিউ বলার জন্য কি বলতে হবে, অলরেডি একটা ভিডিও নন পলিটিক্যাল গ্রুপে আমি শেয়ার করে দিয়েছিলাম পার্সোনালি নিয়ে, সেটা চেক করে নেবে। 10 মিনিটস একটা ভিডিও আছে, ঠিক আছে? চেক করোনি হ্যাঁ স্যার। ওটা স্টিল নাও। ওটা তো 3 দিন 4 দিন হয়ে গেল মনে হয় দেওয়া হয়েছে। ওকে, স্যার আমরা ব্যাক দেখে করি নেবো তাহলে। আর্টিকেল 310-তে। আর্টিকেল 310-এর কথা অলরেডি আমি বলেছি, ডক্ট্রিন অফ প্লেজারের কথা, যে কোনো সময় যদি গভর্নরকে তার পোস্টে থাকতে হয় তাহলে পুরোটাই তাকে রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর থাকতে হয়। অর্থাৎ রাষ্ট্রপতি চাইলে যে কোনো সময় রাজ্যপালকে তার পদ থেকে সরিয়ে দিতে পারবে। এর পরে আসছে অ্যাপয়েন্টমেন্ট, যেটা এক্সিকিউটিভ পাওয়ার। এক্সিকিউটিভ সংক্রান্ত যা যা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, সেটা মন্ত্রীদের অ্যাপয়েন্টমেন্ট বলো, অ্যাডভোকেট জেনারেল অফ দি স্টেটের অ্যাপয়েন্টমেন্ট বলো, এসপিএসসি চেয়ারম্যান মেম্বার বলো, সব যত সিভিল সার্ভেন্ট থাকে স্টেটের, সব গভর্নরের দ্বারাই অ্যাপয়েন্টেড হবে। সেটা এখানে ইন্ডিকেট করা আছে। বিভিন্ন পোস্টগুলোর নির্দিষ্ট যে আর্টিকেলে তাদের অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত প্রভিশন আছে, সেটাও এখানে মেনশন করা আছে। অনেক সময় এরকম প্রশ্ন দিতেই পারে যে রাজ্যের মুখ্যমন্ত্রীর নিয়োগ কত নম্বর ধারায় দেওয়া আছে, তো আর্টিকেল 164 ক্লজ 1-এ দেওয়া আছে। নেক্সট রয়েছে গভর্নরকে রেগুলার রিপোর্ট পাঠানোর ক্ষমতা দেওয়া আছে। তিনি কাকে রিপোর্ট পাঠাবেন? আগেই বলেছি তিনি হচ্ছেন রাষ্ট্রপতি বা কেন্দ্রের প্রতিনিধি হিসেবে কাজ করছেন, তাই স্বাভাবিকভাবে তাকে প্রত্যেকটা রিপোর্ট কেন্দ্রকেই সেন্ড করতে হয়। সেই রিপোর্টটা ডেলি বেসিসে হতে পারে, উইকলি বেসিসে হতে পারে, মান্থলি বেসিসে হতে পারে, যেরকম তার মনে হচ্ছে সেভাবে তিনি দিতে পারেন। ইনফ্যাক্ট রাষ্ট্রপতি নিজেও কোনো বিশেষ বিষয়ে রিপোর্ট চাইতে পারেন। মানে পশ্চিমবঙ্গে কোথাও একটা দাঙ্গা হয়েছে, তো সেই দাঙ্গা বিষয়ে রাষ্ট্রপতি পশ্চিমবঙ্গের রাজ্যপালকে জানতে চাইতে পারেন যে অ্যাকচুয়ালি কি ওখানে ইস্যু হয়েছে এবং বর্তমান সিচুয়েশন কি, আমাকে রিপোর্ট দিন 1 ঘন্টার মধ্যে। ক্লিয়ার এটা সবার? হ্যাঁ স্যার। নেক্সট আমরা চলে আসবো এর বেসিসে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, মানে ওই ওপরের অ্যাপয়েন্টমেন্টের যে ক্ষমতা সেই থ্রু দিয়ে। বলছে গভর্নর ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দি ইউনিয়ন ইন দ্য স্টেট, ওই যে রিপোর্ট পাঠানোর রেসপেক্টে বলছে। গভর্নর এইরকমই একটি রিপোর্টে রাষ্ট্রপতি শাসন জারি করার রেকমেন্ডেশন করতে পারেন। আর গভর্নর একটি স্টেট রয়েছে পাঞ্জাব স্টেট, সেই পাঞ্জাব স্টেটের যে গভর্নর থাকে সে শুধু পাঞ্জাবের গভর্নর নয়, সেই সঙ্গে সে আবার চণ্ডীগড় ইউনিয়ন টেরিটরির অ্যাডমিনিস্ট্রেটর হিসেবেও কাজ করেন। তার মানে তিনি একসঙ্গে দুটো পদ কন্টিনিউ করেন। এটা বাই ডিফল্ট, মানে যেই গভর্নর হবে পাঞ্জাবে তাকেই অ্যাডমিনিস্ট্রেটর অফ চণ্ডীগড় হয়ে কাজ করতে হবে, কারণ চণ্ডীগড় নিশ্চয়ই জানো একটি শহর, এবং সেই শহরের মধ্যেই পাঞ্জাবের এবং হরিয়ানার দপ্তরগুলো সব, পাঞ্জাব এবং হরিয়ানার ম্যাক্সিমাম দপ্তরগুলো রয়েছে। ফলে সেই চণ্ডীগড়েই যেহেতু তিনি থাকেন, ফলে এখানে আবার আরেকজন ব্যক্তিকে অ্যাডমিনিস্ট্রেটর করাটা বেশ অফিসিয়ালি মুশকিলের। তাহলে আবার একটা তার আলাদা বাসভবন দিতে হবে, তাকে আলাদা অফিস করতে হবে। সো দ্যাটস ওয়াই এই জটিলতা দূর করার জন্যই পাঞ্জাব যে গভর্নরকে
এই অতিরিক্ত দায়িত্বটা দেওয়া হয়, যেটা অলরেডি আমাদের সাংবিধানিকভাবে বৈধ। আর লাস্ট হচ্ছে গভর্নরস রুল ওয়াজ রিলেটেড উইথ জে&কে। আমাদের ভারতবর্ষে একমাত্র রাজ্য ছিল জম্মু অ্যান্ড কাশ্মীর একটা সময়, যেটা আর্টিকেল 370 দৌলতে কিছু এক্সট্রা সুবিধা পেত, যার মধ্যে একটা অন্যতম সুবিধা হচ্ছে 356 নম্বর ধারা, যেটা অন্যান্য স্টেটের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যেত, সেটা কিন্তু গভর্নরের জে&কে গভর্নরের জন্য অ্যাপ্লাই করা যেত না। তো দ্যাট ইজ মেনশন ইন আন্ডার দিস কি গভর্নরস রুল ওয়াজ রিলেটেড উইথ জে&কে স্টেট অনলি। এই গভর্নরস রুল জে&কে তে ম্যাক্সিমাম কতদিন থাকতে পারতো? 6 মান্থ। আফটার 6 মান্থ ওখানে প্রেসিডেন্টস রুল জারি করতে হতো। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? চলে আসবো পরের পয়েন্টে। এক্সিকিউটিভ পাওয়ারের পরে আমরা যেটার উপর ফোকাস করব তা হলো লেজিসলেটিভ পাওয়ার, আইন সংক্রান্ত ক্ষমতা। প্রথমত আমরা জানি যে গভর্নর হচ্ছে রাজ্য আইনসভার ইন্টিগ্রাল পার্ট। রাজ্য আইনসভা ইউনিক্যামরাল হোক কিংবা বাইক্যামরাল। ইউনিক্যামরাল মানে শুধু বিধানসভা আছে, গভর্নর আছে, আর বাইক্যামরাল মানে বিধানসভা এবং বিধান পরিষদ দুটোই আছে। যেমন পশ্চিমবঙ্গের রাজ্য আইনসভা হচ্ছে শুধু একটা হাউসওয়ালা, অর্থাৎ ইউনিক্যামরাল। এসএলএ আছে বিধানসভা, স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি সংক্ষেপে, আর গভর্নর রয়েছেন ইউনিক্যামরাল হিসেবে। আর এসএলসি আর এসএলএ দুটো যদি থাকে প্লাস গভর্নর, তখন তাকে আমরা বলবো বাইক্যামরাল স্টেট লেজিসলেচার, যেমন বিহারে আছে বা ইউপিতে আছে। এটা কত নম্বর ধারাকে ইন্ডিকেট করব? প্রথম পয়েন্টটা বলো, কোথায় দেওয়া আছে স্টেট লেজিসলেচারের কম্পোজিশন? সেটাকেই বলবো 171। 868 দেওয়া আছে, 171 এসএলসির কম্পোজিশন দেওয়া আছে। নেক্সট হচ্ছে কোশ্চেন পয়েন্ট নাম্বার 2, এখানে বলছে যে গভর্নর রাজ্য আইনসভার অধিবেশন আহ্বান করে। দুটো অধিবেশনের মধ্যবর্তী গ্যাপ 6 মাসের বেশি রাখা যায় না। তাহলে সেটাও তাকে মাথায় রাখতে হয় যে 6 মাস অন্তর যেন একটা অধিবেশন বসে। একইভাবে গভর্নর এই অধিবেশনগুলোতে কোনো মেসেজ সেন্ড করতে পারেন। আর্টিকেল 175 এ আছে কি গভর্নর ক্যান সেন্ড মেসেজ টু দি হাউসেস অফ স্টেট লেজিসলেচার। তাহলে যখন সেশন হবে সেখানে কোনো যদি বক্তৃতা পাঠাতে চান তাহলে সেটা তিনি পাঠাতে পারেন গভর্নর হিসাবে। আর সেই সঙ্গে গভর্নরের সিগনেচার খুব ইম্পর্টেন্ট ল মেকিং এর ক্ষেত্রে, কারণ আমরা জানি একটা হাউস হোক বা দুটো হাউস, যেখান থেকে বিল পাস হবে, পাস হওয়ার পরে ফাইনাল সিগনেচার রাজ্যপালের পাওয়ার পরেই কিন্তু কোন একটা বিল আইনে পরিণত হয়। সো আর্টিকেল 200 এ সেই সিগনেচার করার অথরিটি দেওয়া আছে, যার থ্রু দিয়ে গভর্নর ভেটো পাওয়ারও ভোগ করে। ভেটো পাওয়ার কেউ একজন বলো, কাকে বলবো ভেটো পাওয়ার? সম্মতি না দেওয়াকে ভেটো বলা হয়। রাষ্ট্রপতির 3 রকমের ভেটো পাওয়ার পড়েছিলাম আমরা, সাসপেনশন অ্যাবসলিউট ভেটো, ভেটো, সাসপেন্সিভ আর পকেট ভেটো। এক্স্যাক্টলি। তাহলে সেই রকম রাজ্যপালেরও 3 রকমের ভেটো রয়েছে। এখানে রাজ্যপালের 3 রকমের ভেটো তো রয়েছে, তার সঙ্গে আরো একটা এক্সট্রা ক্ষমতাও আছে। সেই ক্ষমতার মাধ্যমে তিনি রাষ্ট্রপতির জন্য কোন একটি বিলকে সংরক্ষণ করতে পারেন। 201 নম্বর ধারায় সেই ক্ষমতা তাকে দেওয়া হয়েছে। আমরা জানি যে এই ভেটোগুলোর মধ্যে কিছু ভেটো আছে যেটা রাষ্ট্রপতি নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে করেন, আর কিছু ভেটো আছে যেটা পুরোপুরি মন্ত্রিসভার দ্বারা নিয়ন্ত্রিত। বলো রাষ্ট্রপতির কোন ভেটোটা নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে করেন? পকেট ভেটো স্যার। আর পকেট ভেটো। সাসপেনশন ভেটো নয়। সাসপেনশন ভেটো মানে তো ফেরত দেওয়ার একবার, তো সেই আরেকবার ফেরত দেওয়ার কথা কি বলবে মন্ত্রিসভা? না স্যার। তো ওটাও তার ব্যক্তিগত সিদ্ধান্ত। একমাত্র অ্যাবসলিউট ভেটো বাদে সাসপেনশন পকেট দুটোই রাষ্ট্রপতির নিজস্ব কিন্তু সিদ্ধান্তে হয়। সাসপেন্সিভ ভেটো তো একবার ফেরত পাঠালো, সেকেন্ড বার ওনাকে সাইন করতেই হবে। হ্যাঁ, তাই একবার যে ফেরত পাঠিয়েছিল সেটা কি মুখ্যমন্ত্রী বা রাষ্ট্রপতি বলে দিয়েছিল না
প্রধানমন্ত্রী তাকে বলে দিয়েছিল না নিজে নিজে সেন্ড করেছিল? নিজে নিজে সেন্ড করেছিল। সেটা কি করে অন্যের অ্যাডভাইসে হচ্ছে? তাই দুটো ক্ষেত্রেই হচ্ছে রাষ্ট্রপতির নিজস্ব সিদ্ধান্ত হয়েছিল। এখানে রাজ্যপালের ক্ষেত্রে সেম দেখতে পাবো, অ্যাবসলিউট ভেটো বাদে এখানেও সাসপেনশন পকেট দুটোতেই গভর্নর নিজস্ব সিদ্ধান্ত প্রয়োগ করেন। আর তার সঙ্গে আরেকটা এক্সট্রা যেটা বললাম, রাষ্ট্রপতির জন্য কোনো একটা বিলকে সংরক্ষণ করতে পারেন। যদি কোনো বিলকে একবার রাষ্ট্রপতির জন্য সংরক্ষণ করে দেন, সেই বিলে আর রাজ্যপালের কোনো ল মেকিং মানে সিগনেচারি কোনো অথরিটি থাকবে না। ওটাই তখন রাষ্ট্রপতি সাইন করলে অ্যাক্ট হবে, রাষ্ট্রপতি রিজেক্ট করলে রিজেক্টেড হয়ে যাবে। এই রিজেকশনটা রিপিটেডলি অ্যাপ্লাই করতে পারে। যদিও সম্প্রতি তামিলনাড়ু গভর্নমেন্টের সঙ্গে রাজ্যপাল আর.এন. রবি, যে আমাদের পশ্চিমবঙ্গের বর্তমানে রাজ্যপাল, তার সঙ্গে একটি মামলা হয় সুপ্রিম কোর্টে 2025 সালের এটা। তো সেই মামলায় সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে ফাইনালি যে রাষ্ট্রপতির জন্য যদি কোনো বিলকে রিজার্ভ করা হয়, রাষ্ট্রপতি ম্যাক্সিমাম 3 মাসের মধ্যে সম্মতি দিয়ে দেবে। আর যদি মানে সম্মতি দিয়ে দেবে, 3 মাস ম্যাক্সিমাম হোল্ড করতে পারবে। আর যদি তাকে এটাকে পছন্দ না হয় বিলটা, তাহলে তিনি সঙ্গে সঙ্গে রেকমেন্ডেশন দিয়ে দেবেন যে এই জন্য বিলটাতে আমার পছন্দ নয় বা সাইন করব না, যাতে সেটা বুঝে নিয়ে রাজ্য আবার নতুন করে সেই জায়গাটাকে মডিফাই করতে পারে। এখন যেমন কি হয়, পলিটিক্যাল ইন্টেনশনে কাজ হয়। রাষ্ট্রপতির জন্য রাজ্যপাল রিজার্ভ করে দিল বিল, আর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সেই রাজ্যের ওই আইনটাকে কার্যকরী হওয়া থেকে আটকাচ্ছে। মানে ব্যাপারটা একটু প্র্যাকটিক্যালি নিয়ে আসি। ধরো আজকে সেন্ট্রালে বিজেপি আছে আর ওয়েস্ট বেঙ্গলে আছে টিএমসি। টিএমসি গভর্নমেন্ট একটা ভালো কাজ করতে চাইছে পশ্চিমবঙ্গের জনগণের জন্য। এই কাজটা করলে পশ্চিমবঙ্গের জনগণ টিএমসি কে একদম পুরো মাথায় তুলে রেখে দেবে। তো এটা করার জন্য আইনের প্রয়োজন। আইন করতে গিয়ে যখন আইনটাকে গভর্নর কাছে পাঠানো হলো সিগনেচারের জন্য, গভর্নর কি করলেন, বললেন এটা আমি রাষ্ট্রপতির জন্য রিজার্ভ করে দিলাম। রাষ্ট্রপতির জন্য যে রিজার্ভ করে দিল, সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি কি করলো, এটাকে রিজেক্ট করে দিল, বললো আমি সাইন করবো না। এই যে রিজেক্ট করে দিল, তার মানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেই কাজটা করতে পারলো না, যে কাজটা জনগণের জন্য খুব ভালো ছিল, জনগণ যার জন্য টিএমসি কে মানে বাহবা দিত। তাহলে সেই বাহবা নেওয়ার থেকে রাজ্য সরকার বঞ্চিত হলো। তাই সুপ্রিম কোর্ট বলছে এখানে তো পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের কাজ হয়ে যাচ্ছে, তো রাজনীতির কাজ হয়ে যাচ্ছে। তো এটা তো গভর্নরের কাজ নয়, গভর্নর তো নিউট্রাল পোস্ট। তাই এখন থেকে যদি গভর্নরকে কোন রকম এরকম রিজার্ভেশন করে কোনো বিলকে, তাহলে রাষ্ট্রপতি সেটাকে রিপিটেডলি ফেরত দেবেন না, বরং তিনি ফেরত দেওয়ার সময় বলেও দেবেন যে কি কারণে তিনি বিলটাকে সাইন করেননি। আর না হলে তিনি 3 মাস ম্যাক্সিমাম আটকে রাখতে পারেন, ধরে নেওয়া হবে 3 মাস পর, মানে 3 মাস দ্য ম্যাক্সিমাম টাইম যার মধ্যে তাকে সাইন করতেই হবে। তো এভাবে সিগনেচারি অথরিটিতে সেন্ট্রালের পলিটিক্যাল ইনভলভমেন্টকে নিয়ন্ত্রণ করা হয়েছে। এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে 3 রকমের ভেটোর কথা অলরেডি আমরা পড়েছি, তাই আমি এখানে রিপিটেডলি সেটা নিয়ে আর কিছু বলবো না। নেক্সট হচ্ছে 207 নম্বর ধারায় আসবো। এখানে গভর্নর বলছে যে কোনো একটি বিলকে লোয়ার হাউসে ইন্ট্রোডিউস করার জন্য, বিশেষ করে মানি বিলের ক্ষেত্রে আমরা এটা প্রয়োগ করতে দেখব, যে সেখানে কিন্তু গভর্নরের পারমিশন নিতে হয়। উইদাউট দি পারমিশন অফ গভর্নর নো বিল ক্যান বি ইন্ট্রোডিউস ইন লোয়ার হাউস, মানে বিধানসভাতে ইন্ট্রোডিউস করা যায় না। এটা 207 নম্বর ধারায় দেওয়া আছে। 175-এর কথা অলরেডি বলেছি যে মেসেজ পাঠাতে পারেন। নেক্সট হচ্ছে গভর্নর নমিনেট করা। এই নমিনেট করার আর্টিকেলটা 170 আর 333-এর মধ্যে রয়েছে, কিন্তু এটা এখন ইনঅ্যাক্টিভ হয়ে গেছে 2020 সাল থেকে, বিকজ 104 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, অ্যাংলো ইন্ডিয়ানদের রিজার্ভেশন বা নমিনেশন। এছাড়াও গভর্নর 171 নম্বর ধারা অনুযায়ী 1/6 মেম্বার টু দি বিধান পরিষদকে অ্যাপয়েন্ট করতে পারেন, যেটা বিভিন্ন ফিল্ড থেকে আসে। কোঅপারেটিভ মুভমেন্টস, সেটা সোসাইটি নয়, কোঅপারেটিভ মুভমেন্টস, লিটারেচার, আর্টস, সায়েন্স অ্যান্ড সোশ্যাল সার্ভিস, এই 5টা ফিল্ড থেকে 1/6 মেম্বারকে গভর্নর ক্যান টেক। আর 213 নম্বর ধারায় বিশেষ একটি ক্ষমতা আছে, দ্যাট ইজ নোন অ্যাজ লেজিসলেটিভ পাওয়ার অফ গভর্নর। এটা অ্যাকচুয়ালি অর্ডিন্যান্স পাওয়ার। গভর্নর অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করতে পারেন। এই অধ্যাদেশ আসলে অর্ডিনারি ল এর মতোই, এবং এই অধ্যাদেশ জারি করার বিষয়ে মন্ত্রিসভা তাকে রেকমেন্ড করে। অধ্যাদেশ জারি করার পরবর্তী অধিবেশন বসার
মাসের মধ্যেই ওই অর্ডিন্যান্সটাকে আইনে পরিণত করতে হয়, অন্যথায় ওই অর্ডিন্যান্সটা বাতিল হয়ে যায়। তো এইভাবে আমাদের ভারতবর্ষে রাজ্যপালের হাতে অর্ডিন্যান্স পাওয়ারের ক্ষমতা আর্টিকেল 213-তে দেওয়া আছে। এই পর্যন্ত ক্লিয়ার সবার? লেজিসলেটিভ পাওয়ার পর্যন্ত। তাহলে আমরা এক্সিকিউটিভ পাওয়ার দেখলাম, লেজিসলেটিভ পাওয়ার দেখলাম, এবার আমরা দেখব জুডিশিয়াল পাওয়ার। তার আগে আরো দুটো পয়েন্ট আছে। একটা হচ্ছে গভর্নর সিএম কে অ্যাডভাইস করতে পারে, মানে গভর্নর ক্যান ডিজলভ দ্য এসএলএ। সিএম এর অ্যাডভাইসে গভর্নর বিধানসভাকে ডিজলভ করে দিতে পারে। যেমন রিসেন্টলি আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রেজিগনেশন দিচ্ছিল না, তাই দেখলাম যে গভর্নর কি করলো, আগে বিধানসভাটাকেই ডিজলভ করে দিল। তো আমাদের সাংবিধানিকভাবে দুটো প্রভিশন রয়েছে, যেখানে একটা ক্ষেত্রে বলা হয়েছে যে সিএম এর অ্যাডভাইসে গভর্নর ডিসিশন নিতে পারে, ডিজলভ করতে পারে, যেটা এখনই বলছি আমি। আর একটা হচ্ছে উইদাউট দি অ্যাডভাইস অফ সিএম। যদি এরকম কোনো অচলাবস্থা তৈরি হয় রাজ্যের ক্ষেত্রে, তাহলে গভর্নর ডিজলভ করতে পারে কোনো রকম অ্যাডভাইস ছাড়াই, সিএম এর অ্যাডভাইস ছাড়াই। আর যদি বিধানসভা ডিজলভ হয়ে যায়, কার কার কার্যকালের উপর মন্ত্রিসভার কার্যকাল নির্ভর করে? পড়েছো তো? সিএম এর স্যার। বাকিরা মেজরিটি পার্টি, মন্ত্রিসভার মধ্যে সিএম পড়ে না? মানে যেটা তখন দলে থাকবে, মেজরিটি পার্টি যেটা থাকবে স্যার। মেজরিটি যেটা থাকবে তো সেটাই। কোথাকার মেজরিটি? লোকসভার। স্টেট অ্যাসেম্বলি, লোকসভা থাকে না, রাজ্য বিধানসভা। স্টেট অ্যাসেম্বলি এসএল। তো স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেজরিটির ওপর মন্ত্রিসভা নির্ভর করে। তাই যদি এসএলএটাকেই আমি ডিজলভ করে দিই, তাহলে আর এই এসএল এর উপর নির্ভরশীল মন্ত্রিসভা কি আর থাকবে? না। তার না কার্যকাল স্যার। তো অটোমেটিক্যালি কামস টু অ্যান এন্ড হয়ে যাবে। আর যদি মন্ত্রিসভাটি কার্যকাল না থাকে, এর মধ্যে তো সিএমও ইনক্লুডেড। তাই সিএম রেজিগনেশন না দিয়ে সিএম এর পোস্ট ডিসকন্টিনিউ হয়ে যাবে। তো এইভাবে আমাদের পশ্চিমবঙ্গে রিসেন্টলি নতুন সরকার তৈরির আগে এই প্রসেস ফলো করা হয়েছে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার বলছি রিসেন্টলি বিধানসভা ডিজলভ হওয়ার পর শপথ নেওয়ার আগের দিন অব্দি, তো এই টাইমে কি গভর্নর শুনছিল আমাদের রাজ্যে? গভর্নর রুল তো হয় না, প্রেসিডেন্ট রুল হয়, মানে রাষ্ট্রপতির শাসন হয়। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মানে যেটা করা হয়েছিল যে রাষ্ট্রপতি গভর্নরকে বলেছিল যে আপনি এই 24 ঘন্টা আপনি স্টেটটাকে কন্টিনিউ করবেন। এটাকে মানে অ্যাকচুয়ালি কি প্রেসিডেন্ট প্রেসিডেন্ট রুল রুল বলবো না, হয়েছিল? প্রেসিডেন্ট রুল এটা করবে না। আমি ভিডিওর মধ্যে বলে দিয়েছিলাম যে প্রেসিডেন্ট রুল বলা মানে এটা অপোজিশন একটা সুযোগ পেয়ে যাওয়া, যেখানে সুন্দরভাবে সরকার তৈরি হওয়ার সত্ত্বেও রাষ্ট্রপতি শাসন জারি করেছিল। মোদি গভর্নমেন্ট এসে, মানে বিজেপি সরকার এসে প্রথমেই এসেই তারা রাষ্ট্রপতি শাসন করেছে, দেখেছো, তোমাদের অধিকার কেড়ে নেওয়ার জন্য। এরকম যাতে কোনো প্রশ্ন না ওঠে, তাই প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছিল। আজকেই তোমাদের পড়িয়েছি আমি একটু আগে। এখানে কি লেখা আছে? ডিসচার্জ অফ ফাংশন অফ গভর্নর ইন সার্টেন কন্টিনজেন্সি লেখা ছিল। প্রেসিডেন্ট মে মেক সাচ প্রভিশন অ্যাজ হি থিংস ফিট ফর দি ডিসচার্জ অফ ফাংশন অফ দি গভর্নর অফ এ স্টেট ইন এনি কন্টিনজেন্সি। সেই থ্রু দিয়ে গভর্নরকে এরকম এক্সট্রা দায়িত্ব দিতে পারে, আর সেই দায়িত্ব নিয়েই আমাদের 24 ঘন্টা রাজ্যকে চালিয়েছে গভর্নর। এটা কোনো রাষ্ট্রপতি শাসন বা রাজ্যপাল শাসন নয়, এটা নর্মাল একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলে আসবো নেক্সট। স্যার বলো। গভর্নর যে স্টেট লেজিসলেচারটা যে মানে ডিজলভ করে দিল, মানে সিএম সেখানে, মানে যিনি প্রাক্তন আছেন উনি সেখানে সংখ্যাগরিষ্ঠতা পাননি বা জিততে পারেননি, সেই কারণেই তো অনলি। না, 5 বছর পরে আমাদের বিধানসভার কার্যকাল 5 বছর, সেই জন্য যেদিনকে ডিজলভ মানে করেছে সেদিনকে 5 বছর টার্ম শেষ। মানে স্যার ধরুন কোনো পার্টি ধরুন মানে এরকম হেরে যায়নি, মানে আছেই, তাহলে তো স্যার 5 বছর পর সেটাকে ডিজলভ করতে পারবে না। কেন? তার কার্যকালটাই 5 বছর, তাহলে 5 বছর পরে ডিজলভ করতে পারবে না কেন? হ্যাঁ স্যার, 5 বছর অন্তত ইলেকশনটা হয়, মানে ইলেকশনে যদি সেই পার্টি আবার জয়লাভ করে সেক্ষেত্রে স্যার।
ইলেকশন হোক আর না হোক, বিধানসভার যদি 5 বছর কার্যকাল পূরণ হয়ে যায়, তার কার্যকাল যেহেতু 5 বছর, তাই যে বছরে যেদিনকে এই 5 বছর কমপ্লিট হবে সেদিনকে ওটা এমনি এমনি ডিজলভ হয়ে যাবে। ওর জন্য কাউকে কিছু করতে হবে না, কাউকে জিততেও হবে না, কাউকে হারতেও হবে না। সরকারের সঙ্গে বিধানসভার কানেকশন নেই, বরং বিধানসভার সঙ্গে সরকারের কানেকশন আছে। তাই সরকারি ক্ষেত্রে মেজরিটি কে পেলেও দ্যাটস নট ম্যাটার, তাতে সরকারের সঙ্গে বিধানসভা তার দ্বারা নিয়ন্ত্রিত, বরং বিধানসভা টিকলো না, তার জন্য এসকম ক্যান্সেল হবে। এটা কে বুঝিয়েছে? এখানে একটা কোশ্চেন ছিল স্যার, বলছি স্যার ধরুন কোনো একটা সিচুয়েশন হলো 5 বছরের পরে, তো তখন স্যার অর্ডিন্যান্স দিয়ে আরো এটাকে 6 মাস বাড়ানো যায়, তাই তো? অর্ডিন্যান্স দেওয়ার প্রয়োজন নেই, তখন রাষ্ট্রপতি শাসন করতে হয়। যেমন ওয়ান নেশন ওয়ান ইলেকশনের যে কথা চলছে, বা 129 নম্বর বিল যে ইন্ট্রোডিউস করা হয়েছে, যদি এটা আইন হয়ে যায়, তাহলে দেখবে যে আমাদের বিভিন্ন রাজ্যগুলোতে যেগুলো 3 বছর প্লাস হয়ে গেছে সেগুলোকে ডিজলভ করে দেওয়া হবে, আর যেগুলো হচ্ছে 3 বছর এখনো হয়নি তাদের টাইম এক্সটেন্ড করা হবে, করে একটা নির্দিষ্ট একটা কমন বছর ঠিক করা হবে, সেই বছরে একসঙ্গে ইলেকশন হবে। তো সেইখানেই দেখতে পাবো যে 6 মাস আর বাকি আছে, সেই 6 মাস বাকি আছে, তার আগে রাষ্ট্রপতির শাসন সেখানে করে ওটাকে কন্টিনিউ করবে। ওই 129 নম্বর বিলে সেইগুলো সব ডিটেলসে দেওয়া আছে, যে এই কি কন্ডিশনে কোন ক্ষেত্রে কোন রাজ্যের ক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন জারি করে কন্টিনিউ করব, আর কোন রাজ্যের ক্ষেত্রে আমরা তাকে তার আগেই ডিজলভ করে দেব, কার্যকাল শেষ হওয়ার আগেই। অর্ডিন্যান্স জারি এই জন্য হয় না, অর্ডিন্যান্স জারি হয় রাজ্যের কোনো বিষয় সংক্রান্ত আইনের জন্য। রাজ্যের বিধানসভাকে এক্সটেন্ড করার জন্য কোনো অর্ডিন্যান্স জারি করে সেটা করার দরকারই নেই। বোঝা গেছে? স্টেট লেজিসলেচারের যে ব্যাপারটা স্যার বললেন, তাহলে স্যার ওটা 5 বছরে মানে ডিসলভ করে দেবে, এরপরে যে জিতবে আবার নতুন করে ওটার অ্যাপয়েন্টমেন্ট হবে, তাই তো স্যার? 5 বছর পরে ডিজলভ, ওটার কার্যকাল শেষ হয়ে যাবে বলে ডিজলভ হয়ে যাবে। ওটা ডিজলভ আলাদা করে করার প্রয়োজন নেই, আপনা আপনি হয়ে যায়। ওর একটা অফিসিয়াল কাজ আছে, সেই কাজটা করা হয়েছে, তার মানে এরকম নয় যে অফিসিয়াল কাজটা না হলে ওটা ডিজলভ হবে না। অফিসিয়াল কাজটা না হলেও যেহেতু ওটার কার্যকালটাই 5 বছর, তাই সেই 5 বছর পূরণ হওয়ার পরে ওটা ম্যাচুরিটি হয়ে যায়, সেই ব্যাংকে টাকা রাখার মতো। 5 বছরের জন্য কেউ একটা ইনভেস্টমেন্ট করেছিল বা 5 বছরের একটা ফিক্সড ডিপোজিট করেছিল, 5 বছর পরে টাকাটা এমনি উঠবে, তুমি গিয়ে ফর্ম ফিল আপ করো আর না করো, যদি ফর্ম ফিল আপ না করো তাও টাকাটা ওটা কমপ্লিট হয়ে গেছে, ওটার টেনিওর শেষ। আর তুমি যদি ফর্ম ফিল আপ করে টাকাটা অ্যাকাউন্টে নাও, তাও তাই তাই। বোঝা গেছে? এর জন্য কাউকে কিছু করার প্রয়োজন নেই। হ্যাঁ স্যার। আবার ব্যাক করি। নেক্সট হচ্ছে দেয়ার ইজ নো প্রভিশন ফর দি ইমপিচমেন্ট, অর্থাৎ রাজ্যপালকে রিমুভ করার কোনো প্রসেস নেই। কেন নেই? কারণ অলরেডি আমরা পড়েছি ডক্ট্রিন অফ প্লেজারের মধ্যে যে গভর্নরকে যে কোনো সময় রাষ্ট্রপতি তার পদ থেকে সরিয়ে দিতে পারে। আর লেজিসলেটিভ ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ ক্ষমতা আছে তার, যেটা আমরা দেখতে পাবো যে বিধানসভার প্রথম দিনের মিটিং এ রাজ্যপাল বিধানসভার মধ্যে থেকে সিনিয়র মোস্ট পার্সনকে প্রোটেম স্পিকার হিসেবে অ্যাপয়েন্ট করবে, যার কাজ হবে প্রথম দিনটাকে প্রিসাইডিং করা, যেখানে স্পিকারের নির্বাচন হবে। স্পিকারের নির্বাচন হয়ে গেলে তখন আবার তিনি অর্ডিনারি মেম্বার হিসেবে কাজ করবেন। ওই যে প্রথম দিনের মিটিং পরিচালনা করা, দ্যাট ইজ ডান বাই প্রোটেম স্পিকার, এবং এই অ্যাপয়েন্টমেন্টটা রাজ্যপাল করে দেন। এটা কোনো সাংবিধানিক প্রভিশনে নেই, এটা লেজিসলেটিভ যে প্রসেস রয়েছে, রুলস আছে, সেই রুলস রেগুলেশনের অনুযায়ী এটা হয়, কাজ এটা পরিচালিত হয়। এরপরে জুডিশিয়াল পাওয়ার আছে রাজ্যপালের। প্রথমত রাজ্যপাল ক্ষমা প্রদর্শন করতে পারে, যেমন রাষ্ট্রপতি 72 নম্বর ধারায় করতে পারতো, সেরকমই রাজ্যপাল 161 নম্বর ধারায় করতে পারে। সব ক্ষেত্রেই একই রকম ক্ষমতা, বাট আমরা তখনই পড়েছিলাম যে রাষ্ট্রপতি ডেথ সেন্টেন্স, লাইফ ইমপ্রিজনমেন্ট পর্যন্ত সমস্ত কিছুই পার্ডন করতে পারে, কিন্তু রাজ্যপাল এই দুটো পার্ডন করতে পারে না। তো ওটাই লেখা আছে যে এক্সেপ্ট ডেথ সেন্টেন্স অ্যান্ড লাইফ ইমপ্রিজনমেন্ট। এছাড়া মিলিটারি ট্রাইব্যুনাল থেকে দেওয়া কোনো জাজমেন্টের বিরুদ্ধেও রাজ্যপাল কোন রকম পার্ডন পাওয়ার ভোগ করে না। কেন করে না? কারণ রাজ্যপাল বেসিক্যালি স্টেট ল ভঙ্গ করাগুলোকেই পার্ডনের বিষয় তার কাছে যাবে।
যেহেতু মিলিটারি ট্রাইব্যুনাল বা মিলিটারি কোর্টের যে কাজকর্ম সেগুলো স্টেট লয়ের দ্বারা নিয়ন্ত্রিত নয়, ইউনিয়ন লয়ের দ্বারা নিয়ন্ত্রিত, তাই বাই ডিফল্ট এটা গভর্নরের প্রশ্নই নেই, গভর্নরের এখতিয়ারে ঢুকবেই না। এছাড়াও 217 নম্বর ধারায় গভর্নরের সাথে কনসাল্ট করা হয় ডিউরিং দি অ্যাপয়েন্টমেন্ট অফ চিফ জাস্টিস অফ হাইকোর্ট। আর গভর্নর হচ্ছে, যেহেতু তিনি পার্ডনিং পাওয়ার এনজয় করছেন, তাই রাজ্যের সর্বোচ্চ অ্যাপিলেট অথরিটি সেটা গভর্নরই হবেন। আর 233 নম্বর ধারায় বলা আছে যে যত ডিস্ট্রিক্ট কোর্টের জাজ রয়েছে সেগুলো সব গভর্নরের দ্বারাই অ্যাপয়েন্টেড হয়। এক্ষেত্রে যদিও রেকমেন্ডেশন করে দেয় হাইকোর্ট কলেজিয়াম। হাইকোর্ট কলেজিয়ামে হাইকোর্টের চিফ জাস্টিস থাকে আর হাইকোর্টের সিনিয়র মোস্ট জাজ থাকে 4 জন। মোট 5 জনের নিয়ে একটা বডি। একজন হচ্ছে চিফ জাস্টিস অফ হাইকোর্ট আর 4 জন হচ্ছেন সিনিয়র মোস্ট জাজ অফ দ্য হাইকোর্ট। এটা নিয়ে যে বডি তৈরি হয় তারা অ্যাডভাইস করে এবং সেই অ্যাডভাইসের উপর বেস করে ডিস্ট্রিক্ট কোর্টের জাজদেরকে অ্যাপয়েন্ট করা। জুডিশিয়াল পাওয়ার পর্যন্ত সবার ক্লিয়ার? এখানে জুডিশিয়াল পাওয়ারের অনেক ডিটেলসে দেওয়া আছে। ডাব্লিউবিসিএস এর মেন্স ওরিয়েন্টেড জিনিস, যার মনে হবে পড়ার প্রয়োজন পড়বে, প্রত্যেকটা মিনিং সুন্দর করে দেওয়া আছে। এই 5টা ওয়ার্ড 6টা ওয়ার্ড এখানে ইউজ করা হয়। 5টা, এটা হচ্ছে পার্ডন ওয়ার্ড, এটা রেসপাইট ওয়ার্ড, এটা রেমিশন ওয়ার্ড, এটা রিপ্রাইভ ওয়ার্ড, আর এটা হচ্ছে কমিউট ওয়ার্ড। এই প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা মিনিং আছে। যেমন রেসপাইট মানে হচ্ছে বিশেষ ক্ষেত্রে শাস্তি লঘু করা, মানে শাস্তি কমানো। বলছে when governor uses the term respite, এটা মানে হচ্ছে যেটা অ্যাকচুয়াল তাকে যা পানিশমেন্ট দেওয়া হয়েছিল সেই অ্যাকচুয়াল পানিশমেন্টটাকে এটাকে লাইট করা হয়। মানে ধরা হলো কাউকে সশ্রম কারাদণ্ড দিয়েছিল 5 বছরের জন্য, সেটাকে গভর্নর কি করে দিতে পারে, বিনাশ্রমে কারাদণ্ড করে দিল। তাহলে কি হলো, আগের যে তাকে পানিশমেন্ট ছিল তার থেকে এটা একটু হালকা হলো, সেই পানিশমেন্টটার থেকে এটা একটু কমলো। এরকম ভাবেই রিপ্রাইভ মানে কোনো নির্দিষ্ট শাস্তি থেকে কাউকে নিষ্কৃতি দেওয়া। এটা বেসিক্যালি আমরা দেখবো যে রিপ্রাইভ টার্মটা ইউজ করা হয় টেম্পোরারি পিরিয়ডের জন্য, যেটা হচ্ছে যাতে কোনো একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি সে রাষ্ট্রপতির কাছ থেকে অ্যাপিল করার সুযোগ পায়, এই জন্য কিছুদিনের জন্য মৃত্যুদণ্ডকে পিছিয়ে দেয় বা হোল্ড করে দেয়। এই দুটো ক্লিয়ার সবার? দুটোর মধ্যে ফারাক ক্লিয়ার? স্যার বলো। বলছি, ধরুন কোনো মহিলা, মানে সে প্রেগনেন্ট মহিলা, তার ডেথ সেন্টেন্স হয়েছে, তো সে যেহেতু প্রেগনেন্ট, সেই ক্ষেত্রে কি তার রিপ্রাইভ মানে এরকম শাস্তি রেহাই পাওয়ার ব্যাপারটা কিছু হবে না? পরবর্তীকালে তাকে ডেথ সেন্টেন্স দেওয়া হবে আবার? তাকে বেসিক্যালি রেমিট টার্ম ইউজ করা হয়, যেটা তার যে আসল যে পানিশমেন্ট সেই পানিশমেন্টটাকে থেকে তাকে সহানুভূতি দেখিয়ে তাকে তার মৃত্যুদণ্ডকে হোল্ড করে দেওয়া হয়। কারণ তার সঙ্গে একটা শিশু জড়িত আছে, ফলে তার মৃত্যুদণ্ডটা আর হয় না। মানে তুমি কি সিনেমা দেখে বলছো, ওই জওয়ান সিনেমা দেখে যে পরে এবার মৃত্যুদণ্ড হয়ে গেল, বড় হলো বাচ্চাটা, তো ওরকম হয় না, তার মৃত্যুদণ্ডটা পুরোপুরি হোল্ড হয়ে যায়, মানে তার আর মৃত্যুদণ্ড হয় না। সেক্ষেত্রে সে শাস্তিটা হ্রাস করা হচ্ছে, ওটা রেমিটের মধ্যে পড়বে? বেসিক্যালি এখানে প্রত্যেকটাই আমি বুঝিয়ে দিচ্ছি, সবটা হয়ে যাক, তুমি সবগুলোর উত্তর পেয়ে যাবে। ঠিক আছে? আমরা এখন আচ্ছা। অব্দি পার্ডন পড়েছি, রেসপাইট পড়েছি। পার্ডনটাই ছিল হচ্ছে পুরোপুরি মাফ করে দেওয়া, যেটার মধ্যে রাষ্ট্রপতি সবকিছু পারলেও গভর্নর সব পারে না। কি পারে না? একটা হচ্ছে ডেথ সেন্টেন্স পারে না, আর হচ্ছে কোর্ট মার্শাল থেকে দেওয়া পানিশমেন্ট পারে না, আর এটা হচ্ছে লাইফ ইমপ্রিজনমেন্ট পারে না। এই তিনটে বাদে রাজ্যপাল রাষ্ট্রপতির মতো সমস্ত রকমের পার্ডন করতে পারে। এরপরে রেসপাইট পড়েছিলাম। রেসপাইটের ক্ষেত্রে যে প্রেগনেন্ট ওম্যান লেখাই আছে এখানে, যে প্রেগনেন্ট ওম্যানদের ক্ষেত্রে তার যে শাস্তি সেটাকে লঘু করে দেওয়া হয়, কারণ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, এদিকে সে প্রেগনেন্ট, তাহলে বা কোনো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ পার্সন কিন্তু তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তখন তার মৃত্যুদণ্ড তাকে কমিয়ে দেওয়া হয়। মৃত্যুদণ্ড তাকে আমি বললাম, যেমন কাউকে সশ্রম কারাদণ্ড দিয়েছিল তাকে বিনাশ্রমে কারাদণ্ড করে দিল।
তারপরে সেরকম কাউকে মৃত্যুদণ্ড দিয়েছিল, সেই মৃত্যুদণ্ডকে কি করে দিল, তাকে লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়ে দিল। এই প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে তাহলে রেসপাইট টার্মটা ইউজ করা হয়। তারপর হচ্ছে রিপ্রাইভ হচ্ছে কিছুদিনের জন্য তার মৃত্যুদণ্ডটাকে পিছিয়ে দেওয়া। সাধারণত মৃত্যুদণ্ডের ক্ষেত্রেই পিছিয়ে দেওয়ার প্রশ্ন উঠবে, কারণ তাহলে সেই ব্যক্তি রাষ্ট্রপতির কাছে অ্যাপ্লাই করার সুযোগ পাবে, তাই এখানে কিছুদিনের জন্য সেটাকে পিছিয়ে দেওয়া হয়। আর রিমিট মানে তার শাস্তি তাকে হ্রাস করা হয়। অরিজিনালি তাকে যেটা পিরিয়ড দেওয়া হয়েছিল, তো 10 বছরের জেল দেওয়া হয়েছিল, সেটাকে কমিয়ে 5 বছরের জেল করে দিল। এটা হচ্ছে রিমিট, শাস্তি হ্রাস করা। এটা বেসিক্যালি দেখা যাবে যে আহ, ভালো গুড ক্যারেক্টারের ক্ষেত্রে এটা একটা আহ, আমরা আহ, অনেক সময় রিওয়ার্ডের ক্ষেত্রে দেওয়া যেতে পারে। যদি গুড ক্যারেক্টারের জন্য রিওয়ার্ড হিসেবে দেওয়া হয়, যেটা আমরা সঞ্জয় দত্তের ক্ষেত্রে দেখেছিলাম, তাহলে তাকে আমরা বলবো কমিউট। Governor can commute the punishment or sentence of any person convicted of any offense against a state law, or he can commute a death sentence. Commuted sentences are usually a reward for good behavior, but they can also have other purposes, such as to reduce the unreasonably harassed sentence, or to address a judge's refusal to give prisoners credit for the time served. তো এইসব কারণেও করতে পারে। বেসিক্যালি দেখা যায় যে গুড ক্যারেক্টারের জন্য, যেটা বললাম যে সঞ্জয় দত্তের ক্ষেত্রে শাস্তি হ্রাস করা হয়েছিল, কমিউট করা হয়েছিল কিন্তু সেটা। তো এই হচ্ছে আমাদের 5টা টার্ম, যে টার্মগুলো দিয়ে কোশ্চেন দিতে পারে। বেসিক্যালি দেয় না, ডাব্লিউবিসিএস এ শুধু পার্ডন টার্মটা দিয়েই দেয়। আর পার্ডন টার্মটা দিয়ে যেটা হয়, নর্মাল বইপত্রে লেখা থাকে, সেটা হচ্ছে রাষ্ট্রপতি পার্ডন করতে পারেন, রাজ্যপাল পার্ডন করতে পারেন না। কি না, ডেথ সেন্টেন্স। তো ডেথ সেন্টেন্স পার্ডন করতে পারে না, এর ফলে স্টুডেন্টের কাছে এই মেসেজটা যায়, তার মানে ডেথ সেন্টেন্সে রাজ্যপাল কিছুই করতে পারে না। তো একদমই তা নয়। রাজ্যপাল ডেথ সেন্টেন্সে পার্ডন মানে তার পুরোপুরি তাকে যে ফ্রি করে দেওয়া, সেটা তার করার ক্ষমতা নেই। কিন্তু তিনি যেটা করতে পারেন সেটা হচ্ছে রিপ্রাইভ করতে পারেন, সেটা কিছুদিনের জন্য হোল্ড করে দিতে পারেন। তো তার মানে ডেথ সেন্টেন্সে রাজ্যপালের কোন রকম পেন চালানোর ক্ষমতা নেই, এটা রং। রাজ্যপাল ডেথ সেন্টেন্সে পেন চালাতে পারে। কিভাবে চালাতে পারে? তাকে কিছুদিনের জন্য তার ডেথ সেন্টেন্সটাকে হোল্ড করে দিই। এটা ক্লিয়ার সবার? সবগুলো ওয়ার্ড বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এখানে আমি যা বললাম সেটা আবার ডিফারেন্স বলে দেওয়া আছে। প্রেসিডেন্ট আর গভর্নরের পারনি পাওয়াটা, প্রেসিডেন্টের পারনি পাওয়া আমরা পড়িয়েছি, আর আজকে আমি গভর্নরের পারনি পাওয়াটা আরো ডিটেলসে পড়ালাম। এবার ওই দুটোকে এখানে কম্পেয়ার করা আছে। নাও আমরা চলে আসবো ফাইন্যান্সিয়াল পাওয়ারের মধ্যে। প্রথমত 202 নম্বর ধারা অনুযায়ী তিনি বাজেট জারি মানে বাজেট পরিচালনা করতে পারেন। বাজেট পেশ করা দায়িত্ব হচ্ছে রাজ্যের যে ফাইন্যান্স মিনিস্টার রয়েছেন তার, কিন্তু এটা আসলে অন দ্য বিহাফ অফ গভর্নর তিনি পেশ করেন। রাজ্যের বাজেটটা রাজ্যপালের, তাই এটাই বলা হয়েছে যে দ্য স্টেট বাজেট ইজ কন্ডাক্টেড বাই গভর্নর। 202 নম্বর ধারায় রাজ্য বাজেট সম্পর্কে বলা আছে, যদিও সংবিধানে রাজ্য বাজেট না বলে কি বলা হয়, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ দি স্টেট। দ্বিতীয় পয়েন্ট বলছে গভর্নর কন্টিনজেন্সি ফান্ডকে নিয়ন্ত্রণ করতে পারে, অর্থাৎ রাজ্য সরকার যদি কোনো আপৎকালীন প্রয়োজনে রাজ্যের কন্টিনজেন্সি ফান্ড থেকে টাকা তুলতে চায়, তাহলে সেই টাকা তোলার অথরিটি বা পারমিশন দেওয়ার ক্ষমতা রাজ্যপালের থাকে। তৃতীয়ত, ক্যাগ যে রিপোর্ট দেয় বা ফাইন্যান্স কমিশন, স্টেট ফাইন্যান্স কমিশন যে রিপোর্ট দেয়, এগুলোকে গ্রহণ করার দায়িত্ব হচ্ছে গভর্নর, রাজ্য সংক্রান্ত রিপোর্ট। এছাড়াও চেয়ারম্যান এবং মেম্বার্স অফ স্টেট ফাইন্যান্স কমিশনকে অ্যাপয়েন্ট করার অথরিটি গভর্নরকে দেওয়া হয়েছে। প্রতি 5 বছর অন্তর গভর্নর এটা করতে পারে, 243-এর আই অনুযায়ী এবং 243-এর ওয়াই অনুযায়ী। 243-এর আইতে বলা আছে পঞ্চায়েতের জন্য ফাইন্যান্স কমিশন অ্যাপয়েন্ট করার কথা, আর 243-এর ওয়াইতে আছে মিউনিসিপ্যালিটির জন্য ফাইন্যান্স কমিশন অ্যাপয়েন্ট করার কথা। তাই এখানে আমরা দেখবো যে দুটোর জন্যই একটাই কমন ফাইন্যান্স কমিশন তৈরি করা হয়, এবং এই টোটালটার অ্যাপয়েন্টমেন্ট অথরিটি গভর্নরের হাতেই থাকে। এতক্ষণ ধরে আমরা যেগুলো পড়ছিলাম তার মধ্যে একবার আমরা পড়েছি 201 নম্বর ধারা পড়তে গিয়ে, যে এটা গভর্নরের নিজের ইচ্ছাই করে, রিজার্ভেশন করার যে পাওয়ার। আর আমরা দুটো ভেটো পাওয়ারও পড়েছি, যেখানে ভেটো পাওয়ারের ক্ষেত্রে গভর্নর নিজে থেকে সিদ্ধান্ত নেয়। আমরা আর্টিকেল 163 পড়েছি এসকম পড়ার সময়, যে রাজ্যের রাজ্যপাল কিছু ক্ষেত্রে নিজের ডিসিশনে কাজ করতে পারেন। এই যে নিজের ইচ্ছে কাজ করার যে ক্ষমতা, এটাই আর্টিকেল 163 ক্লজ 1-এ
স্বেচ্ছাধীন ক্ষমতা নামে ইন্ডিকেট করা আছে, বা ইংরেজিতে ডিসক্রিশনারি পাওয়ার। এই ডিসক্রিশনারি পাওয়ারের ক্ষেত্রে আমরা দেখতে পাবো দু রকমের হয়ে থাকে, সাংবিধানিকও হয় আর সিচুয়েশনালও হয়। রাজ্যপাল সাংবিধানিক ডিসক্রিশনারি পাওয়ার পায় অ্যাকর্ডিং টু আর্টিকেল 163 ক্লজ 1, কিন্তু প্রেসিডেন্টের এরকম কোনো সাংবিধানিক ডিসক্রিশনারি পাওয়ার নেই। তাই প্রেসিডেন্টের ক্ষেত্রে পুরোটাই সিচুয়েশনাল ডিসক্রিশনারি পাওয়ার হিসেবে ইন্ডিকেটেড হয়। কনস্টিটিউশনাল ডিসক্রিশনারি পাওয়ার বলতে রিজার্ভেশন অফ বিলের কথা আমরা পড়েছি, সেটা একটা এক্সাম্পল। এছাড়াও মধ্যে মধ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার বিষয়ে রাজ্যপাল রাষ্ট্রপতিকে অ্যাডভাইস করে, সেটাও তার স্বেচ্ছাধীন ক্ষমতার সিদ্ধান্ত। এছাড়া ইউনিয়ন টেরিটরি হিসাবে তাকে যদি দায়িত্ব দেওয়া হয় কখনো, যেমন চণ্ডীগড়ের ক্ষেত্রে পাঞ্জাবের গভর্নরকে দেওয়া হয়েছে দায়িত্ব, সেক্ষেত্রে ওই চণ্ডীগড় ইউটির যাবতীয় কাজকর্ম করার স্বাধীনতা রয়েছে গভর্নরের। এক্ষেত্রে কিন্তু পাঞ্জাবের সরকারের অ্যাডভাইসে তিনি চণ্ডীগড়ের কাজ করবেন না, সেক্ষেত্রে তিনি নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে কাজ করবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে কিছু রাজ্য রয়েছে যেখানে কিছু স্পেশাল ডিস্ট্রিক্ট কাউন্সিল রয়েছে, ট্রাইবাল ডিস্ট্রিক্ট কাউন্সিল, যেগুলো ডেভেলপমেন্ট ওয়ার্ক সংক্রান্ত খরচ রাজ্য করলেও ওগুলোকে পরিচালনা করা বা ওগুলোকে নিয়ন্ত্রণ করা রাজ্যপালের দ্বারা হয়। আর সম্প্রতি আমরা দেখলাম যে প্রত্যেক 5 বছর অন্তর অন্তর কি হয়, সরকার পরিবর্তন হয়। তখন সরকার পরিবর্তনের সময় আমরা দেখব যে কেয়ারটেকার গভর্নমেন্ট থাকে। কেয়ারটেকার গভর্নমেন্টের কাজ কি, সবসময় রাজ্যের ইন্টারেস্টকে প্রোটেক্ট করা সংক্রান্ত কাজ। এখানেও তাই, নর্মাল টাইমে সব সময় 24/7 যতক্ষণ অব্দি গভর্নর তার পোস্টে রয়েছেন, তার দায়িত্ব হচ্ছে রাজ্যকে সবসময় টেক কেয়ার করা, এবং এই জন্য তাকে আমরা কেয়ারটেকার ভূমিকা বলি, কেয়ারটেকার অফ দি গভর্নর। A caretaker of government does not enjoy the confidence of SLA, and hence it is not expected to take major decision but only to make the day-to-day administrative ডিসিশন। এই জন্য বলা হয় যে 5 বছর পরে যদি নির্বাচন ডিক্লেয়ার করা হয়, তখন আর সরকারের হাতে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা থাকে না, সে তখন শুধু কেয়ারটেকার গভর্নমেন্ট হিসেবে কাজ করে। এই সময়কালটাকে বলা হয় কেয়ারটেকার পিরিয়ড। যেমনটি কিনা আমাদের গত 9 তারিখ পর্যন্ত আমরা দেখলাম, ওথ নেওয়ার আগে পর্যন্ত সেইভাবে আমাদের রাজ্য সরকার চলেছে। এটা প্রত্যেকটা স্টেটেই হয়, ওয়েস্ট বেঙ্গলে হয়েছে এরকম নয়, প্রত্যেকটা স্টেটেই 5 বছর অন্তর অন্তর হয়, এবং পশ্চিমবঙ্গ 5 বছর অন্তর অন্তর। স্যার কেয়ারটেকার গভর্নমেন্টের কাজটা কি? রাজ্যকে ঠিকভাবে কন্টিনিউ করিয়ে নিয়ে যাওয়া। তার মানে যতক্ষণ না নতুন মানে আসছে গভর্নমেন্ট, ওই ততক্ষণ অবধি কোনো গভর্নমেন্টে, ডিসিশন নিতে পারবে না, সরি স্যার শুনতে পেলাম না। ততক্ষণ অবধি কোনো নতুন সিদ্ধান্ত নিতে পারবে না। মানে অনেকটা অ্যাক্টিং প্রেসিডেন্টের মতো এই ব্যাপারগুলো নাকি স্যার? না, নর্মাল টাইমে একটা রাজ্য সরকার কি করে, রাজ্যের যাবতীয় খুঁটিনাটি দেখেন। মানে সিদ্ধান্ত নেয় না, শুধু দেখা, মানে মনিটরিং এর দায়িত্ব। তাহলে সিদ্ধান্ত কে নেয়? সিদ্ধান্ত তো নেন। এটা বলো যে সিদ্ধান্ত নেয়, মনিটরিং তার কাজ কেন হবে? শুধু আজকে এই যে 5 বছর এজের রিল্যাক্সেশন করে দিয়েছে, কে করলো? গভর্নমেন্ট। স্টেট গভর্নমেন্টের কাজ ডিসিশন নেওয়া। হুম। তাহলে যখন সরকার 5 বছর কার্যকাল শেষ হয়ে যাচ্ছে, নির্বাচন ডিক্লেয়ার করে দিয়েছে, তখন এই 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বা 3 সপ্তাহ বা 1 মাসের জন্য সরকার নতুন করে আর কোনো ডিসিশন নিতে পারে না। যা ডিসিশন নিয়ে রেখেছে ওইগুলোকে পরিচালনা করতে পারে। ওই মনিটরিং এর কথা বলছিলে, তখন সেই কাজটা করে, দেখে যে আমি যা করেছিলাম সেই অনুযায়ী কাজটা ঠিকভাবে হচ্ছে কিনা। আমি ডিসিশন নিয়েছিলাম যে একটা ব্রিজ তৈরি করব, তো ব্রিজ তৈরি করার কাজটা কালকে 3 সেন্টিমিটার হয়েছিল, আজকে আর ক সেন্টিমিটার হলো শুধু দেখব। কাজটা বন্ধ হবে না, কাজটা কন্টিনিউ থাকবে, কিন্তু ব্রিজটা যদি করছিল হয়তো সিমেন্টের, কালকে ঠিক করলো না ওটা সিমেন্টের না, আমরা ওটাকে একটু মার্বেলের করবো, তো সেই ডিসিশন নেওয়ার আর তোর কোনো ক্ষমতা নেই। সিমেন্টের নিয়ে আছে, সিমেন্টেরই হবে। এইটা হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্টের কাজ, মানে যে কাজগুলো চলছিল তাকে অব্যাহত রাখা তার দায়িত্ব, নতুন করে কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা তার থাকে না। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার।
নেক্সট হচ্ছে 94th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের কথা বলা হয়েছে। 2006 সালে এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যার মতো কিছু স্টেটে স্পেশাল একটা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তৈরি করার কথা বলা হয়েছে, যার ফলে ওই রাজ্যগুলোতে গভর্নর ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টারকে অ্যাপয়েন্ট করতে পারে, যেটা এক্সক্লুসিভলি ওই স্টেটগুলোর জন্য অ্যাপ্লিকেবল হবে। এইগুলো হচ্ছিল সাংবিধানিক ক্ষমতা কি সংক্রান্ত, স্বেচ্ছাধীন ক্ষমতা সংক্রান্ত। এবার যেগুলো বলবো সেগুলো হচ্ছে কন্ডিশন তৈরি হয়, সিচুয়েশন তৈরি হয় যার রেসপেক্টে গভর্নর নিজের ইচ্ছায় কাজ করতে পারে। যেমন হচ্ছে রাজ্যে কোনো নির্দিষ্ট পলিটিক্যাল পার্টি সরকার গড়তে পারার মতো কন্ডিশনে নেই, মানে মেজরিটি পায়নি, সেক্ষেত্রে গভর্নর যে কোনো একটা সিঙ্গেল পার্টিকে সরকার গড়ার জন্য ডাকতে পারে। কিভাবে তিনি ডাকবেন? প্রত্যেকটা দলের সঙ্গে কথা বলে তিনি বুঝবেন যে কাকে ডাকলে সরকার গড়া সম্ভব। যেমন আমরা তামিলনাড়ুর ক্ষেত্রে দেখলাম যে থালাপাতি বিজয়কে ডাকলো, যাতে সে, তাকে ডাকলে আমরা জানি যে কংগ্রেস বাইরে থেকে তাকে সাপোর্ট করবে, তাই ওখানকার রাজ্যপাল বিজয়কে দেখে সরকার গড়লো। তো এইরকম কন্ডিশনে সেটা হয়। কিন্তু যদি মেজরিটি পেয়ে যায়, যেমন পশ্চিমবঙ্গে মেজরিটি পেয়ে গেছে বিজেপি, তাহলে কি পশ্চিমবঙ্গের গভর্নর বলবে যে না, টিএমসি কে আমি সরকার করার জন্য ডাকবো? তা বলতে পারবে। কখন বলতে পারতো? যদি পশ্চিমবঙ্গে 147 বা তার কম কেউ দল পেত, মানে কোনো দলই 147 বা তার বেশি পেল না, সেই কন্ডিশনে তিনি যে কোনো পলিটিক্যাল পার্টিকে ডাকতে পারতেন সরকার করার। এই যে ক্ষেত্রে ডাকবে কোন পার্টিকে সরকার গড়ার, সবসময় যে মেজরিটি পেয়েছে তাকেই ডাকবে তার কোনো গ্যারান্টি নেই। মানে যদি এরকম হয় যে 110 পেয়েছে একটা দল 100 পেয়েছে, আর একটা দল পেয়েছে 84, তাহলে সবসময় 110কে ডেকেই সরকার গড়বে এরকম কোনো ব্যাপার নেই। 100কে ডেকেও সরকার গড়তে পারে, কারণ এই 84 কাকে সাপোর্ট করছে তার রেসপেক্টে সেটা হয়। যদি 110কে ডাকে তাহলে 84 জন সাপোর্ট করবে না, কিন্তু যদি 100 জনকে ডাকে তাহলে 84 জন তাকে সাপোর্ট করবে। তাই গভর্নরকে তখন এই কম পেয়েছে তাকেও সরকার গড়ার জন্য ডাকতে পারে। এটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। তো এটা একটা তার সিচুয়েশনাল ডিসক্রিশনারি পাওয়ার। এরকম করে সরকার ডিসমিস করার ক্ষমতা, সেটাও তার সিচুয়েশনাল ডিসক্রিশনারি পাওয়ার। যে কোনো সময় বিধানসভাকে ডিসলভ করে দেওয়া, আমাদের মানে যদি এরকম দেখে যে অনাস্থা প্রস্তাব পাস হয়েছে কোনো সরকারের, তাহলে সেক্ষেত্রে নিজের ইচ্ছেই তিনি সেটাকে ডিসলভ করে দিতে পারেন। যেমন 5 বছর কার্যকাল শেষ হয়ে গেছিল, তবুও মুখ্যমন্ত্রী রেজিগনেশন দিচ্ছিলেন না, তাই গভর্নর নিজে থেকেই কার্যকাল শেষ হয়ে গেছে বলে বিধানসভাটাকে অফিসিয়ালি ডিসলভ করে দিয়েছে। তাহলে এইগুলো গভর্নরের নিজের ইচ্ছেই, সিচুয়েশনের উপর বেস করে গভর্নর এগুলো এনজয় করে। আরো কিছু আছে যেক্ষেত্রে গভর্নর সিএম এর অ্যাডভাইস তো নেয়, কিন্তু সেই অ্যাডভাইসটাকে শুনতে তিনি বাধ্য নন। তাহলে এটাও অ্যাডভাইস নিচ্ছে মানে সেটা শুনবে, তার যে বাধ্যতামূলক ব্যাপার নেই, এই জন্য এটাকেও স্বেচ্ছাধীন ক্ষমতা বলা যায়। এরকম ভাবেই আমরা দেখবো যে যেগুলো বিদর্ভ বা মারাঠাওয়াড়া যে অঞ্চলগুলোতে এরকম ডেভেলপমেন্ট বোর্ড করা আছে, সেই ডেভেলপমেন্ট বোর্ডের ডিসিশন সংক্রান্ত বিষয়ে গভর্নর নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারে। বা কচ্ছ, গুজরাটের যে কচ্ছ অঞ্চল রয়েছে সেখানকার ডেভেলপমেন্টের জন্য, বা আসামের ট্রাইবাল এরিয়া, হায়দ্রাবাদ কর্ণাটকার উন্নয়নের জন্য কর্ণাটকার গভর্নরকে যে পাওয়ার দেওয়া হয়েছে, সেই রকম ক্ষমতাগুলো প্রত্যেকটা ক্ষেত্রেই গভর্নর সিএম এর অ্যাডভাইস তো নিতে পারে, কিন্তু সেই অ্যাডভাইস নিতে তিনি বাধ্য নন। ডিসিশনটা তার নিজের হবে, গভর্নরের নিজের হবে। তো এইগুলো হচ্ছে সেই কন্ডিশন যে ক্ষেত্রে তিনি সেই ক্ষমতাটা ভোগ করেন। 2016 সালে সুপ্রিম কোর্টের একটি মামলা হয়েছিল নবম রাবিয়া জাজমেন্ট, যেখানে বলা হয়েছিল যে গভর্নরের যে 163 অনুযায়ী তিনি যে ডিসক্রিশনারি পাওয়ারটা ভোগ করছেন, এটা কি কোনোভাবে কোর্ট এটার উপর ইন্টারফেয়ার করতে পারে, বা কোর্ট কি এটাকে কোনোভাবে চেক আউট করতে পারে, রিভিউ করতে পারে? তো সুপ্রিম কোর্ট বলছে অবশ্যই করতে পারে। যদি গভর্নর ম্যাল প্র্যাকটিস করে, ওটাকে কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের জন্য তিনি ব্যবহার করেন, তাহলে অবশ্যই কোর্ট ক্যান টেক স্টেপ। এছাড়াও আমরা দেখবো যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিশন 1968 সালে যে রিপোর্ট দিয়েছিল, সেই রিপোর্টের ভিত্তিতে বলা হয়েছে যে গভর্নরের যাবতীয় ভূমিকা রাজ্যের ক্ষেত্রে, রাজ্য সরকারের ক্ষেত্রে নিরপেক্ষ হওয়া উচিত। কখনো যেন কোনো পক্ষকে অবলম্বন করে বা পক্ষপাত দুষ্ট হয়ে তিনি কোনো কাজ না করেন। রাজামান্নার কমিটি 1971 সালে তার রিপোর্টে কি বলেছে? সেখানে বলা হয়েছে 356 নম্বর ধারা এবং 357 নম্বর ধারা পুরোপুরি সংবিধান থেকে বের করে দেওয়া উচিত, বাদ দেওয়া উচিত। কারণ 356তে স্টেট এমার্জেন্সি জারি করে স্টেটের প্রশাসনিক ক্ষেত্র নিয়ন্ত্রণ করা যায়, আর 357 অনুযায়ী
রাজ্যের জন্য পার্লামেন্ট আইন তৈরি করে দিতে পারে ডিউরিং দ্যাট পিরিয়ড। তো এই ক্ষমতাগুলো পুরোটাই কেন্দ্র রাজ্যের ক্ষমতা কেড়ে নেওয়ার মতো ব্যবস্থা করা আছে। তাই এই ধরনের রাজ্য বিরোধী আইন থাকা মানে সাংবিধানিক প্রভিশন থাকা উচিত না। তাই এই দুটো আর্টিকেলকে বাদ দেওয়ার রেকমেন্ডেশন করেছিল রাজামান্নার কমিটি। তো এই হচ্ছে আমাদের গভর্নরের বিষয়। সরকারি কমিশনের একটি রিপোর্ট 1988 সালে, যেখানে সরকারি কমিশন বলেছিল যে আর্টিকেল 356 রেয়ারেস্ট অফ রেয়ার কেসে ইউজ করা যায়, এটা যেন যথেচ্ছভাবে ইউজ না হয়। এরপরে 1994 সালে এসআর বোমাই কেস, যেখানে স্পষ্ট করে সুপ্রিম কোর্ট বলেই দেয় যে 356 নম্বর ধারা যদি এখন থেকে কোনো স্টেটে জারি করা হয়, তাহলে আমি সেটাকে রিভিউ করব। যদি রিভিউ করে বুঝি যে এটা ঠিকভাবে হয়নি জারি করা, তাহলে আমি সেটাকে ক্যান্সেলও করে দিতে পারি। এক্ষেত্রে আমরা দেখব যে জাস্টিস ভেঙ্কাটাচলাইয়া কমিশন 2002 সালে যে রেকমেন্ড করেছিল যে আর্টিকেল 356 মাস্ট বি ইউজড স্প্যারিংলি অ্যান্ড অনলি অ্যাজ এ রেমেডি অফ দি লাস্ট রিসর্ট, সর্বশেষ পন্থা হিসেবে এটাকে ব্যবহার করা, নাকি এটাকে রেগুলার ওয়েতে ব্যবহার করা। তো এটার মাধ্যমে রাজ্যের নিজস্ব যে স্বাধিকার সেটা হ্যাম্পার হয়। শুধু এটা নয়, তার সঙ্গে আরো আর্টিকেল রয়েছে 256, 257 এবং 355। এই আর্টিকেলগুলোর ক্ষেত্রেও রেগুলার ওয়েতে না ইউজ করে খুব প্রয়োজন না থাকলে এই আর্টিকেলগুলোর ব্যবহার না করতে রেকমেন্ড করে। পুঞ্চি কমিশনের রিপোর্ট 2007 সালে, সেখানে সুপ্রিম কোর্ট পুঞ্চি কমিশনের রিপোর্ট বলে যে আর্টিকেল 356-কে অ্যামেন্ড করা উচিত এবং এখানে যে রাজ্যের ওপর কেন্দ্রের একপেশে ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতাকে মডিফাই করা উচিত বা রিভিউ করা উচিত। তো এই হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয়, গভর্নরের বিভিন্ন পাওয়ার সংক্রান্ত বিষয়ে বিভিন্ন রিপোর্টের ব্যাখ্যা এবং রিপোর্টের রেকমেন্ডেশন, যেগুলো অনেক সময় কোশ্চেন দেয়। নেক্সট হচ্ছে আর্টিকেল 361। এটা আমরা এর আগেও পড়েছি বা বলেছি আজকেই ক্লাসেই যে গভর্নরকে কোনো জায়গায় প্রশ্ন করার জন্য ডাকা যায় না, গভর্নরকে ক্রিমিনাল কেসের জন্য অ্যারেস্ট করা যায় না, গভর্নরের বিরুদ্ধে কখনো এফআইআর জারি করা যায় না, আর গভর্নরকে 2 মাসের মধ্যে, মানে তার যদি সিভিল কেস করতে হয় 2 মাস আগে তাকে একটা নোটিশ দিয়ে জানাতে হবে, তবে গিয়ে সিভিল কেস করা যাবে। অর্থাৎ দেওয়ানি সংক্রান্ত মামলা, সম্পত্তি বা সম্পর্ক সংক্রান্ত কোনো মামলা করতে হলে 2 মাস আগে গভর্নরকে নোটিশ দিয়ে জানিয়ে তারপরে করতে হবে। এই হচ্ছে আমাদের গভর্নরের ইমিউনিটি সংক্রান্ত পাওয়া। আর কারো কোনো কোয়ারিজ আছে? স্যার, মেজরিটির ক্ষেত্রে যেটা বলছিলেন, আপনি উদাহরণ দিলেন ওই তামিলনাড়ুর, তো এক্ষেত্রে যদি পশ্চিমবঙ্গে এরকম হতো যে এমন একটা ভোট হলো, মানে ভোটের রেজাল্ট হলো যেখানে বিজেপি বা তৃণমূল কেউই 147টা সিট পায়নি, এবারে বিজেপি মানে এক্ষেত্রে এবং বাকি যারা রয়েছে সিপিএম বা কংগ্রেস তারাও মোটামুটি কিছুটা পেয়েছে, এক্ষেত্রে তৃণমূলকে যদি ডাকা হয় তাহলে একটা তৃণমূলের সাথে সিপিএম এবং অন্যান্য যোগ দিয়ে একটা মোটামুটি স্টেবল গভর্নমেন্ট তৈরি হতে পারে। তো এই ক্ষেত্রে গভর্নর তো চাইবে যে বিজেপিকে ডাকি, কারণ কেন্দ্রে বিজেপি আছে। তো তো এইরকম গভর্নরের পক্ষপাতিত্ব ভূমিকাটা কি করতে এতক্ষণ পারবে? ধরে প্রায় 1.5 ঘন্টা ধরে পড়ে গভর্নরের ভূমিকা কি পেলাম? পলিটিক্যাল ভূমিকা পেলাম না না নিউট্রাল মানে ভূমিকা পেলাম? নিউট্রাল ভূমিকা অবশ্যই থাকবে, কিন্তু নিউট্রাল ভূমিকাতে তাহলে সেখানে সে সেটা করবে কেন? যদি সে সেরকম কিছু করে তাহলে সেটার জন্য সুপ্রিম কোর্টের জাজমেন্টও তো আমরা পেলাম যে সুপ্রিম কোর্ট হুম, ক্যান রিভিউ ইট, তাই না? কোনো রাজ্যে যদি এরকম ম্যাল প্র্যাকটিস করে, তার কাজ, তার ফাংশন পরিচালনা করতে গিয়ে কোনো গভর্নর এরকম পলিটিক্যাল পার্টির দ্বারা ইনফ্লুয়েন্স হলো, তাহলে সেটা তো সুপ্রিম কোর্ট দেখছে, লুকিয়ে লুকিয়ে করার তো কিছু নেই, সবাই দেখতেই পাবে যে বিজেপি কে সে ডাকলো। বোঝা গেছে? আচ্ছা, তাহলে হ্যাঁ স্যার। এরকম কিছু করলে কোর্ট সবসময় বসে আছে, এরকম কিছু ম্যাল প্র্যাকটিস হলেই কোর্ট সেখানে তাকে ধরবে। তো এই জন্য হুম, গভর্নররা তাদের পোস্টটা যতদিন থাকে খুব সিনসিয়ারলি সেটাকে পালন করে এবং সবগুলো দলের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করে যে কোন দলকে ডাকলে সত্যি সত্যি সরকারটা 5 বছর টিকবে, তার রেসপেক্টেই তিনি করবেন। যদি এটা দেখে যে বিজেপি কে ডাকলে সরকারটা 5 বছর টিকবে, টিএমসি কে ডাকলে টিকবে না, তাহলে তিনি বিজেপিকেই ডাকবেন। তাতে যদি কারোর মনে হয় যে তিনি গেরুয়া শিবিরের সঙ্গে বেশি দহরম মহরম বলে এরকম করেছেন, তাহলে মনে হবে, তাতে হুম, তার হুম, কিছু যায় আসে না। তার কাজ রাজ্যটাকে ঠিকভাবে কন্টিনিউ করানো। তার কাজ এটা নয় যে পলিটিক্যাল পার্টি বুঝে তাকে ডাকা। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে?
স্যার অ্যাডমিনিস্ট্রেটর আর গভর্নর এই দুটো শুধুমাত্র ইউটি যদি হয় তাহলে সেক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটর বলা হচ্ছে নাকি? মানে আমাদের স্টেট ভারতবর্ষে লেজিসলেচার যে না থাকে। এরকম নয়, আমাদের ভারতবর্ষে 28টা স্টেটের ক্ষেত্রে বলা হয় গভর্নর, 8টা ইউটি ক্ষেত্রে পোস্টার নাম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর এক্সিকিউটিভ, এক্সেপ্ট 4টে, তার মানে হিসেব হচ্ছে 4টেতে। আর যাই হোক, এক্সেপ্ট 4টেতে কি নাম, লেফটেন্যান্ট গভর্নর বলা হয়, বাংলায় বলে উপর রাজ্যপাল, যদিও টেকনিক্যালি সঠিক নয়, লেফটেন্যান্ট গভর্নরই বলা উচিত। সেটা কোথায় কোথায়, দিল্লি, পুদুচেরি, জে&কে, যেগুলোতে স্টেট লেজিসলেচার রয়েছে, আর আন্দামান নিকোবর আইল্যান্ড। এটাই এমনি যখন থেকে তৈরি হয়েছে তখন থেকে এই লেফটেন্যান্ট গভর্নরই না। মানে বাকি যে 4টে ইউটি থাকলো সেই 4টে ইউটির ক্ষেত্রে নাম অ্যাডমিনিস্ট্রেটর এক্সিকিউটিভ। তাই ওরকম করে ইন্ডিভিজুয়ালি কোশ্চেনও দিতে পারে যে হু ইজ দ্য কনস্টিটিউশন হেড অফ দিল্লি, তো অপশন দিয়ে দিলে অ্যাডমিনিস্ট্রেটর এক্সিকিউটিভ নাকি গভর্নর নাকি লেফটেন্যান্ট গভর্নর নাকি নান অফ দিস, তো আনসার শুড বি নান অফ লেফটেন্যান্ট। মানে স্যার এটা শুধুমাত্র নামকরণের জন্য এরকম? হ্যাঁ, কোনো মানে মানে কোনো রকম ক্ষমতাগত কোনো ডিফারেন্স নেই, একই যা ক্ষমতা দেওয়া আছে প্রত্যেকটা সাংবিধানিক প্রধানকে সেরকম ক্ষমতাই ভোগ করে, শুধু নামটা এরকম ডিফারেন্ট করা, আর কিছু না। আর কিছু বেশ স্যার। কোয়ারিজ আছে? তাহলে এখানে স্টপ করছি। নেক্সট তাহলে স্টেট লেজিসলেচার পড়িয়ে দিয়েছি তো, হ্যাঁ স্যার। রাজ্য আইনসভা পড়িয়েছি তো, হ্যাঁ স্যার। রাজ্য মন্ত্রিসভা পড়িয়েছি, হ্যাঁ এসকম হয়েছে। তাহলে গভর্নরও হয়ে গেল। এর পরের দিন তাহলে